আমি একজন করে জিজ্ঞেস করব নাম ধরে। আমার এখানে লিস্টে যে নাম আছে আপনারা বলবেন যে কোন টপিকটা আপনারা মোটামুটি ইন্টারেস্টিং মনে হয়েছে, ভবিষ্যতে এটা নিয়ে আরো পড়ালেখা করবেন এবং কোন টপিকটা আপনারা ভালো করে বুঝেন নাই। আপনাদের কাছে মনে হইতেছে চ্যালেঞ্জিং। সেই জিনিসটা আমি একটু আপনাদের কাছে জানি। তো আমার এখানে লিস্টে সবার ১ম এ আমি দেখতে পারতেছি আছে আরিফুল ইসলাম আরিফ। আরিফুল, আপনি কি বলতে পারবেন কোনটা ভাল লাগছে আর কোনটা কম বুঝছেন? স্যার কথাটা শুনতে পারিনি, আরেকবার স্যার। কোন টপিক, আমরা তো এখন পর্যন্ত বেশ কিছু টপিক কভার করছি। এর মধ্যে কোন টপিকটা আপনার কাছে মনে হয়েছে যে আপনি খুব ভালো মতো বুঝছেন এবং আপনি এটা নিয়ে ভবিষ্যতে পড়ালেখা করতে চান বা আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, এরকম একটা টপিক। আরেকটা টপিক যেটা হলো কি আপনার কাছে খুবই কঠিন মনে হয়েছে এবং আপনি ক্লাসগুলোর মাধ্যমে বুঝতে পারেন নাই। অ্যাকচুয়ালি স্যার আমি এখানে 4টা ক্লাস আর কি ভিডিও করছিলাম, প্লাস নিজে দেখছিলাম, বাকি 2টা ক্লাস দেখা হয় নাই। এই 4টা ক্লাসের মধ্যে প্রথম দিকে ছিল আমাদের স্যার যে অ্যাকশন পটেনশিয়াল ছিল, তারপর হচ্ছে আমাদের স্যার ওই যে কিছু ইয়া ছিল স্যার, ওই যে সেল মেমব্রেনের কিছু ছিল, রেস্টিং পটেনশিয়াল ছিল এখানে। স্যার ক্লাসটার মধ্যে যে একটা গ্রাফ ছিল, অ্যাকশন পটেনশিয়াল, তারপর হচ্ছে থ্রেশহোল্ডের ব্যাপার ছিল। এইটা স্যার আমার কাছে খুব ভালো লাগছে। পড়াশোনা স্যার ভবিষ্যতে করবো কিনা ওই বিষয়ে চিন্তা ভাবনা নাই, তবে ব্যাপারগুলো ভালো লাগছে। আর হচ্ছে ইসিজি যেটা ছিল, হুম। ইলেকট্রোকার্ডিওগ্রাম, এটা হচ্ছে স্যার এর আগেও হয়তো আমরা বায়োলজি পড়ছিলাম, কিন্তু এতটা ডিটেইলস এটা জানা হয় নাই। এটা জানাটা খুবই ভালোই লাগছে মোটামুটি, যে হাতের থেকে পায়ে থেকে যেটা নেওয়া হয়, এটা এই 2টা জিনিস কি আমার কাছে ভালোই লাগছে। আর কোনটা আপনার কাছে কঠিন মনে হয়েছে আপনি বুঝেন নাই আহ, এখন পর্যন্ত? স্যার কঠিন মনে হয়েছে বলতে ইসিজির ভিতরে যে ভেক্টর কার্ডিওগ্রামটা ছিল, হুম। ওইখানের যে ভেক্টরের ব্যাপারটা, ওইটা একটু মানে আপনাকে জিজ্ঞেস করতে চাইছিলাম, পরে যদিও করা হয় নাই। একসময় জিজ্ঞাসা করতাম, ওই ভেক্টর ডায়াগ্রামটা স্যার একটু বুঝতে একটু প্রবলেম হয়েছিল আমার। ভেক্টর কার্ডিওগ্রাম স্যার নাকি ভেক্টর কার্ডিওগ্রামটা, স্যার কার্ডিয়াক ভেক্টর? স্যার ভেক্টর কার্ডিয়াক ভেক্টর মানে ভেক্টরের যে দিকগুলো নেওয়া হয়েছিল এখান থেকে, কোন ভেক্টরটা কোন দিকে থেকে কিভাবে নেওয়া হয়েছিল ওইটা। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ আরিফুল। এরপরে আমার লিস্টে আছে হলো আব্দুল্লাহ আর রাকিব। স্যার আমি এই মাত্র জয়েন করলাম স্যার, একটু পরে বলি স্যার। হবি রানী। হবি রানী শুনতেছেন? হ্যাঁ স্যার, হ্যালো, আসসালামু আলাইকুম হুম। স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি আসলে মানে ঠিক মতো তো ক্লাস করতে পারি না এভাবে, আসলে আমার মেয়ে আছে তো ছোট, এজন্য মানে অনেক প্রবলেমে পড়ে গিয়েছিলাম। তারপরও কয়েকটা ক্লাস মানে করেছি। কোনটা আপনি বুঝেন নাই, চ্যালেঞ্জিং কোনটা মনে হয়েছে আপনার কাছে টপিক? স্যার ওই বায়োমেডিক্যালের আপনার মেডিকেল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে যদি আর একটু ধারণা পাইতাম তাহলে ভালো হতো। এখনো তো ইনস্ট্রুমেন্ট পড়াই শুরু করিনি। মানে যা পড়াইছি এর মধ্যে কোনো কিছু জিনিস কঠিন মনে হয়নি আপনার কাছে? আচ্ছা, ঠিক আছে, হবি রানী। আপনাকে আর বলা লাগবে না। এরপরে মোহাম্মদ সাকিব আহমেদ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমার কাছে ইন্টারেস্টিং লাগছে যে প্রথম দিক দিয়ে যে সেল মেমব্রেনের কাজগুলা, সেল মেমব্রেনের বিভিন্ন চ্যানেল গুলা, তারপরে কিভাবে আয়নের ট্রান্সফরমার হয় সেগুলা, তারপর ইসিজি থেকে অনেক কিছু জানতে পারছি, তারপরে ইইজি, ইএমজি, ইওজি, এগুলো ইন্টারেস্টিং ছিল। আর চ্যালেঞ্জিং বলতে একটু কম বুঝছি স্যার, হাফ সেল ভোল্টেজ গুলো আছে না স্যার, হুম। আর ওইটা একটু আমার কাছে হার্ড লাগছে। আর অন্যগুলো স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো স্যার, দেখছি ঠিক বুঝতে আছে, পারছি, আপনি থ্যাংক ইউ। পড়াইছেন, ভিডিও দেখছি, লেকচার দেখছি, বুঝতে পারছি অনেক ভালো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সাকিব। আচ্ছা, ওয়েলকাম। আপনাদের এখানে স্টুডেন্ট মাত্র ৮ জন আছে। 50% এর কম স্টুডেন্ট থাকলে জেনারেলি আমাদের ক্লাস রেজিস্টার হয় না। তো আপনাদের যদি কোনো মেসেঞ্জার গ্রুপ থাকে, ওখানে কাইন্ডলি আপনারা একটু নক করে বলবেন যেন বাকিটা জয়েন করে। হয়তো ৯ টা দেখে অনেকে জয়েন করে নাই, জানে না। স্যার বলা হয়েছিল গতকাল রাত্রে, আপনি মেসেজ দিয়েছিলেন তখনই। আচ্ছা স্যার বলে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এরপরে আছেন হলো কি নাহিদ রহমান। আসসালামু আলাইকুম স্যার। হাই। স্যার আমার ক্লাস বলতে মানে অ্যাকশন পোটেনশিয়াল, তারপরে হচ্ছে সেল মেমব্রেন, ইসিজি, এগুলা মানে ক্লাসটা ঠিক ছিল, সব বুঝতে পারছি। তো বাট হচ্ছে ইএমজি টা আমার কাছে মানে আমি বুঝি নাই,
ক্লাসের ভিডিওটা বারবার দেখছি। তারপরেও আচ্ছা, আর কি পরীক্ষার ক্ষেত্রে ওটাতে আমি বেশি সমস্যায় ভুগছি। আর আচ্ছা, হচ্ছে হাফ সেল পোটেনশিয়াল আর হচ্ছে মানে এটা আর কি বুঝি নাই। আচ্ছা। ঠিক আছে। হাফ সেন্ট পটেনশিয়াল বুঝেননি। ২ জন হইলো এরকম। আর? স্যার মোটামুটি সবগুলাই ভালো বুঝতে পারছি আরকি। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। সাজ্জাদ হোসেন রনি। স্যার আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল হচ্ছে ইসিজিটা, আর একটু ডিফিকাল্ট ছিল যে ইলেকট্রোডের যে টপিকসটা ছিল সেই টপিকসটা, আর তাছাড়া সবকিছু মোটামুটি বুঝেছি। ইলেকট্রোডের কোন টপিকটা আপনি পার্টিকুলারলি কম বুঝছেন? স্যার ওই যে ওই টোটাল ক্লাসটাই। টোটাল ক্লাসটা? আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। আ ওয়েলকাম স্যার। তারপরে আছেন হলো সুলতানা আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন। স্যার আমি ফার্স্ট এর সিটির ওয়েক পর্যন্ত আমার আসলে মোটামুটি একটু প্রিপারেশন নেওয়া হয়েছে। অ্যাকশন পটেনশিয়াল, ইসিজি। তো এই টপিক গুলো আমার ওরকম কোনো প্রবলেম নাই। আর পরের ক্লাসগুলো স্যার এখনো দেখা হয়নি আরকি। ওরকম প্রিপারেশন নেই এজন্য বলতে ক্লাস পারতেছি না। করার সময় মনে হয়েছে যে কোন টপিক আপনি ক্লাসে বুঝতে পারেন নাই? আমি যে প্রবলেমটা ফেস করছি এটা হলো মানে ওভারঅল আরকি যে অনেক ইন্টারেস্টিং টপিক গুলা। আপনি বুঝাইছেন সুন্দর এবং বুঝাও যায়। কিন্তু পরবর্তীতে কনফিউশন কেমন যেন একটা কনফিউজড হয়ে যায় যে এটা যেন কি ছিল? মানে এটা হয়তোবা আমার প্রিপারেশন এর ঘাটতি আছে আরকি এজন্য। ঠিক আছে। থ্যাংক ইউ। আদারওয়াইজ সব ঠিক ঠিক আছে। আছে। তোফাতুন নেসা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন। স্যার ফার্স্টের দিকের ক্লাসগুলা সবই বুঝতে পারছি। স্যার ইসিজিতে একটু প্রবলেম হইতেছে। ওইটা স্যার আমার কাছে গোলায় যাইতেছে অনেক জায়গায়। যে স্যার ভেক্টরের যেই ডায়াগ্রামটা ছিল ওইখানে একটু প্রবলেম হইতেছে। হুম, তারপর স্যার হচ্ছে হাফ সেল পটেনশিয়ালের যে ভোল্টেজের যেই হিসাবটা আপনি হুম। দেখাইছিলেন ওইখানটাতে একটু সমস্যা হইতেছে। আর বাকিগুলা স্যার বুঝতে পারছি। এই তো স্যার ওভারঅল স্যার আপনার ক্লাস ভালো লাগে। মানে বুঝতে পারি বা ভিডিও আচ্ছা, দেখলে হচ্ছে বোঝা যায়। আর কোনো সমস্যা নেই স্যার ওইটুকুই আচ্ছা। ঠিক একটু আছে। থ্যাংক প্রবলেম। ইউ। তাহলে ফাইনালি জি বাকি স্যার। রইল হলো কি আরিফুল ইসলাম। আপনি কি বলতে পারবেন এখন? আমি তো ফার্স্টেই স্যার বললাম, রাকিব স্যার বলেনি আমি মনে মনে হয়। হয় ও স্যার। রাকিব বলেনি। সরি। রাকিবুল ইসলাম বলেন। স্যার স্যার আমি হচ্ছে মোটামুটি স্যার বুঝছি টপিক গুলা সবগুলাই স্যার, আর আপনি স্যার খুব ভালোভাবে বুঝাই দিচ্ছেন। কোনটাতে সমস্যা আছে কোন টপিকে? স্যার কিছু মাঝে মধ্যে ভুল হয় বা হচ্ছে মানে কিছু স্যার ভুলে যাই, ওইটা আর কি রিভিশন বারবার দিলে মনে হয় ঠিক হয়ে যাবে স্যার। পার্টিকুলার কোন টপিক নিয়ে ক্লাসের সময় আপনার মনে হয়েছে আপনি বুঝেন নাই? স্যার এভারেজ স্যার বুঝছি স্যার, আপনি যখন বোঝাই দিচ্ছেন বুঝছি, পরে গিয়ে হয়তো বা স্যার ভুলে গেছি এরকম কিছু একটা। তো স্যার রিভাইজ দিলে আশা করি স্যার ঠিক হয়ে যাবে আমার। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ আপনাদেরকে। জি তো স্যার। আমরা মোটামুটি একটা শর্ট লিস্ট পাইলাম যে সবাই কি, কি বুঝেন নাই। তবে দেখা যাচ্ছে যে, যে জিনিসগুলো আপনারা বুঝেন নাই মোটামুটি কমন সবার মধ্যেই। সো বোঝা যাচ্ছে যে ওইটার লেকচারটার ডেলিভারিতে সমস্যা ছিল। যেজন্য আপনারা বুঝতে পারেন নাই। সো এটার মধ্যে কমন দেখা যাইতেছে ভেক্টর কার্ডিওগ্রাম, কার্ডিয়াক ভেক্টর মোটামুটি সবারই কনফিউশন আছে। আপসেল পটেনশিয়াল মোটামুটি সবারই কনফিউশন আছে। ইএমজি এটা একজনের আছে, তবে এটা আশা করি ইসিজিটা আমরা যখন ওভারভিউ করব তখন ঠিক হয়ে যাবে। ইলেকট্রোডের লেকচারটার ব্যাপারে আপনাদের কমপ্লেইন আছে। তো ইলেকট্রোড ব্যাপারটা আপনারা ভালো করে এখনো বুঝেন নাই। তাহলে আমরা চেষ্টা করব যে মিড টার্মের আগে এই যে আমরা আপাতত যে টপিকগুলো সম্পর্কে জানতে পারলাম সমস্যা হইছে, এই টপিকগুলো আমরা আরেকবার করে রিভিউ করার চেষ্টা করব। যাতে মিড টার্ম দেওয়ার সময় আর কোনো প্রবলেম না হয়, স্পেশালি ভাইভাতে। ঠিক আছে? আজকে আমরা একটা এক্সাইটিং নিউ টপিক শুরু করব। এই টপিকটা হলো গিয়ে বায়ো পটেনশিয়াল অ্যামপ্লিফায়ার্স। মানে এতদিন আমরা শিখলাম যে বায়ো পটেনশিয়াল শরীরের মধ্যে কোথায়, কোথায় আছে এবং এই বায়ো পটেনশিয়াল শরীর থেকে আমরা একটি ইলেকট্রোডের মাধ্যমে কিভাবে পিক করতে পারি। কিন্তু বায়ো পটেনশিয়ালের ক্ষেত্রে একটা সমস্যা সেটা হলো গিয়ে বায়ো পটেনশিয়ালের অ্যামপ্লিটিউড খুবই ছোট। স্বাভাবিকভাবে শরীর থেকে একটা সিগন্যাল তৈরি হচ্ছে। এটা আমরা মোটামুটি ইনটুইটিভ ভাবেই ধারণা করতে পারি যে এই জিনিসটা খুব ছোট হবে। যেহেতু শরীর থেকে তৈরি হচ্ছে। বায়ো পটেনশিয়াল খুব বেশি একটা বড় হবে না। তো স্বাভাবিকভাবেই এই সিগন্যালটা আমরা যদি অ্যাজ ইট ইজ কম্পিউটারে নিতে চাই বা কোনো একটা মেজারমেন্ট ইকুইপমেন্ট এ নিতে চাই, এটা ফিজিবল হবে না। কারণ এত ছোট একটা সিগন্যাল আমরা যদি কোনো একটা সিস্টেমের মধ্যে দিয়ে প্রসেস করতে চাই বা দেখতে চাই,
তখন দেখা যাবে যে সিগন্যালের থেকে এটার মধ্যে নয়েজই বেশি থাকবে। কারণ আমাদের আশেপাশে অনেক ধরনের ফ্রিকোয়েন্সির ইন্টারফারেন্স আছে এবং আমাদের বায়ো পটেনশিয়ালটার ফ্রিকোয়েন্সি অনুযায়ী ইন্টারফারেন্স গুলো আমাদের সিগন্যালটাকে ডিগ্রেড করে দিবে। এবং স্বাভাবিকভাবে আপনারা যখন ল্যাবেও যখন অসিলোস্কোপ ইউজ করছেন, আমি জানি না আপনারা অসিলোস্কোপের সঙ্গে কতটুকু সময় কাটাতে পারছেন। আপনারা দেখবেন যে অসিলোস্কোপের একটা ঘরের মান আপনারা যত ছোট করতে থাকবেন, মানে জেনারেলি তো অসিলোস্কোপে আমরা কোনো সাইনোসয়েডাল সিগন্যাল যখন দেখি, তখন আমরা চেষ্টা করি যে প্রতি ঘরের মান কত রাখি? 0.5 ভোল্ট রাখি বা 0.2 ভোল্ট রাখি বা 1 ভোল্ট রাখি। মানে ছোট একটা ঘরের মান উচ্চতা হলে গিয়ে 1 ভোল্ট বা 0.5 ভোল্ট। কিন্তু অসিলোস্কোপের যে প্রত্যেকটা ঘর এটা কিন্তু আমরা ছোট করতে একদম 2 মিলিভোল্ট পর্যন্ত নিয়ে যেতে পারি। ক্ষেত্র বিশেষে কিছু অসিলোস্কোপে এবং কিছু অসিলোস্কোপ মনে করেন 20 মিলিভোল্ট পর্যন্ত নিয়ে যেতে পারি। তো আপনি যখন ডায়ালটা ঘুরাবেন অসিলোস্কোপে, ঘুরে যখন একদম ছোট ভ্যালুতে নিয়ে যাবেন, সবচেয়ে ছোট ভ্যালুতে নিয়ে যাবেন, তখন কি হয় বলতে পারবেন? কারো অভিজ্ঞতা আছে অসিলোস্কোপের সঙ্গে? অসিলোস্কোপ তখন প্রতি তো হ্যাঁ, সিগন্যাল গুলো অনেক ছোট ছোট দেখা যায়, মানে একটু ফ্রিকোয়েন্সি কমে আসে। সিগন্যাল ছোট, আবার ছোট দেখতে চান। আমি সিগন্যালকে বড় করে দেখতে চাচ্ছি। মানে বুঝতে পারছেন? মানে প্রতিটা ঘরের মান আমরা কমায় দিচ্ছি। মানে আগে আমরা দেখতাম হলো কি 1 ভোল্ট। প্রতিটা ছোট ঘরের মান হলো কি 1 ভোল্ট। এখন আমরা দেখতে চাচ্ছি প্রতিটা ছোট ঘরের মান হলো কি 2 মিলিভোল্ট। মানে কি করতেছি? আমরা সিগন্যালটাকে জুম করতেছি। জুম ইন করতেছি। তো আমরা যখন অসিলোস্কোপ এরকম জুম ইন করি, তখন সিগন্যালটার অবস্থা কিরকম হয়? কখনো দেখছেন? স্যার ওই সিগন্যালটা তো কেটে যায়। কেটে যায়। এটা ঠিক বলছেন। এটা বাদে আর কোনো কিছু নোটিস করছেন? মনে করেন কোনো সিগন্যাল নাই। ঠিক আছে? মনে করেন কোনো সিগন্যাল নেই। আপনি ওপেন সার্কিট অবস্থায় রাখছেন। এমন অবস্থায় আপনি যদি অসিলোস্কোপে জুম ইন করেন তাহলে কি হবে? এই তো মনে করেন অসিলোস্কোপের গ্রিড গুলো এরকম। সুন্দর করে আঁকা যাচ্ছে না। এরকম গ্রিড গুলা মনে করেন অসিলোস্কোপের। সো আমরা ১ম এ এই ঘরটার মান দিছিলাম হলো গিয়ে ১ ভোল্ট। তো তখন সিগন্যালটা কিরকম হবে? মনে করেন একটা সিগন্যাল এরকম আছে। ঠিক আছে? তো আমরা মনে করেন এই ঘরটার মান এখন আমরা চেঞ্জ করব না। এই ঘরটার মান চেঞ্জ করে আমরা এখন 2 মিলিভোল্ট করব। 2 মিলিভোল্ট করলে কি হবে? এই সিগন্যালটা অনেক বড় হয়ে যাবে এবং কেটে যাবে উপর দিয়ে স্বাভাবিকভাবেই, তাই না? এটা একটা দিক আপনারা ঠিক বলছেন, এটা ঠিক আছে। এটার সাথে এডিশনালি আর কিছু কি নোটিস করবেন? এই জিনিসটা অনেক বেশি নয়েজি হয়ে যাবে। দেখবেন যে এটার মধ্যে অনেক বেশি নয়েজ দেখা যাবে। আপনারা এই জিনিসটা আরেকটা সহজ এক্সপেরিমেন্টের মাধ্যমে করতে পারেন। অসিলোস্কোপে দেখবেন যে একটা বাটন আছে যে বাটনটার নাম হলো গিয়ে গ্রাউন্ড। দেখছেন কখনো? একটা থাকে হলো গিয়ে এসি, একটা থাকে হলো জি গিয়ে স্যার। ডিসি, আর একটা থাকে হলো গিয়ে জিএনডি গ্রাউন্ড। তাই গ্রাউন্ড না? থাকে। এরকম ৩ টা জি স্যার। থাকে। ৩ টা কাপলিং থাকে। এসি কাপলিং, ডিসি কাপলিং আর গ্রাউন্ড কাপলিং। তো আপনি যদি গ্রাউন্ড কাপলিং এ দেন তখন এই অসিলোস্কোপ কি দেখায়? অসিলোস্কোপ তখন একটা স্ট্রেইট লাইন দেখায়। শুধু 0 লাইনটা দেখায়। মানে গ্রাউন্ডের যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা দেখায়। তো আপনি যদি 2 মিলিভোল্টে নিয়ে যান তখন দেখবেন যে গ্রাউন্ডের কাপলিংটা এরকম। 2 মিলিভোল্টে এরকম। এবং এটার নয়েজের পরিমাণ অনেক। আপনি যদি হাত দিয়ে প্রোব না ধরেন নয়েজের পরিমাণ প্রায় 4 মিলিভোল্টের মতো থাকে। বুঝতে পারতেছেন? তার মানে আপনি ছোট সিগন্যাল যত দেখতে যাবেন তত আপনার নয়েজ ঝামেলা করবে। এখন মনে করেন ইসিজির অ্যামপ্লিটিউড হলো গিয়ে 3 মিলিভোল্ট। আপনার মনে হলো না আমি ইসিজিটাকে এমপ্লিফাই করব না। ডাইরেক্ট অসিলোস্কোপে দেখব। তো আপনার নয়েজ ফ্লোরই যদি হয় 4 মিলিভোল্ট, আপনি কি সেখানে একটা 3 মিলিভোল্টের সিগন্যাল দেখতে পারবেন? না স্যার। পারলেও ভালোভাবে দেখা যাবে না। হয়তো বুঝা যাবে, প্যাটার্নটা বুঝা যাবে, কিন্তু সিগন্যালটাকে ভালোভাবে দেখা যাবে না। তো যেহেতু আমি যত লো ভোল্টেজের লো অ্যামপ্লিটিউডের সিগন্যালকে মনিটর করতে যাব, তত আমার নয়েজ ইনক্রিজিংলি একটা প্রবলেম হিসাবে, বড় একটা প্রবলেম হিসাবে অ্যাপিয়ার করবে। এইজন্য আমাদের বায়ো সিগন্যালকে অ্যামপ্লিফিকেশন করার প্রয়োজন হয়। আমরা যদি অ্যামপ্লিফিকেশন না করি আমাদের সিগন্যাল টু নয়েজ রেশিও খুব খারাপ থাকবে এবং ওই সিগন্যালটা প্র্যাকটিক্যালি ইউজলেস হবে আমাদের জন্য। এইজন্য আমরা বায়োলজিক্যাল যত সিগন্যালই গ্যাদার করি, সেই সবগুলো সিগন্যালকে কোনো না কোনো ধরনের অ্যামপ্লিফিকেশন স্টেজের মধ্যে দিয়ে আমরা পাস করি। সো আজকে আমরা ওই জিনিসটা শিখবো যে এই অ্যামপ্লিফিকেশন যে আমরা করব, সেই অ্যামপ্লিফায়ারটা বানানোর জন্য আমাদের কি ব্যাপার কনসিডার করা লাগবে। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল এখানে এই স্লাইডটা আমার নিজের না, এই স্লাইডটা আরেকজনের, মিশিগান স্টেট ইউনিভার্সিটির এক প্রফেসরের। তো আমার কাছে মনে হয়েছে যে আমি যেটা পড়াতে চাই মোটামুটি এই জিনিসগুলো এখানে আছে। এইজন্য আমি আর আলাদা করে বানাইনি। সো
এখান থেকেই পড়বো এবং কিছু, কিছু জিনিস আমরা স্কিপ করে যাবো অবশ্যই। তবে এই ১ম পৃষ্ঠা সবকিছুই আপনাদের জন্য ইম্পোর্টেন্ট। তো আমি এখান থেকে জাস্ট রাফলি বলতেছি যে আমরা বায়োসিগন্যাল, সিগন্যাল যেগুলো অ্যাকুয়ার করি, বেশিরভাগই থাকে হলো গিয়ে আপনার ভোল্টেজ আকারে। সো আমরা জেনারেলি ইলেকট্রিক্যাল সিগন্যাল বলতে জেনারেলি কারেন্ট, ভোল্টেজ ২ টাকেই আমরা কনসিডার করতে পারি, আইভি। তো জেনারেলি আমরা বায়োসিগন্যাল যেগুলোকে গ্যাদার করি এগুলো সব কোনো না কোনো ধরনের পটেনশিয়াল ডিফারেন্স ভোল্টেজ যেটাকে বলি আমরা। যেমন আপনি ইসিজি, ইজি, ইএমজি, ইওজি যা বলেন এগুলো সবগুলোই হলো গিয়ে আমার ভোল্টেজ এবং আমরা ডাইরেক্টলি এগুলোকে ভোল্টেজ আকারেই দেখি। সো টিপিক্যাল বায়ো এমপ্লিফায়ার এর কতগুলো রিকোয়ারমেন্ট আছে। তো রিকোয়ারমেন্ট এর মধ্যে আপনার ১ম যে রিকোয়ারমেন্ট এখানে দিছে এটা অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ এবং এটার কারণেই আমাদের এমপ্লিফায়ার এর ডিজাইনটা মডিফাই করতে হবে। সো এইটার এই জিনিসটা হলো গিয়ে হাই ইনপুট ইম্পিডেন্স। আপনার বায়ো এমপ্লিফায়ার এর অনেক হাই ইনপুট ইম্পিডেন্স থাকতে হবে। ইনপুট ইম্পিডেন্স কাকে বলে আপনারা জানেন? ইনপুট ইম্পিডেন্স কাকে বলে? না স্যার। আপনারা তো ভোল্টমিটার ইউজ করছেন। জি স্যার, ইউজ করছি। ভোল্টমিটারের ইনপুট ইম্পিডেন্স কত? ভোল্ট মিটারে এই যে মনে করেন আপনার কাছে একটা ভোল্টমিটার আছে, ঠিক আছে? ভোল্টমিটারের ২ টা প্রোব আছে আপনার। একটা হলো গিয়ে রেড যেটাকে আমরা বলি পজিটিভ, আর একটা হলো গিয়ে ব্লাক যেটা হলো গিয়ে নেগেটিভ। ভোল্টমিটারের ইনপুট ইম্পিডেন্সটা কি বলেন তো? আমরা ধরে নিই যে এটার ভিতরে একটা সিরিজ রেজিস্ট্যান্স আছে। যেই সিরিজ রেজিস্ট্যান্সটার মান অনেক বড়। শুনছেন কখনো? জি স্যার, ভোল্ট অনেক মিটারে বড় থাকে, বেশি থাকে, আর হ্যাঁ, এমিটারে এবং মেবি কম। সিরিজে থাকে। সিরিয়াস থাকে। রেজিস্ট্যান্সটা পুরো সার্কিটের সঙ্গে সিরিজে থাকে। তো আমরা ধরতে পারি যে এই সার্কিটটার সঙ্গে একটা সিরিজে ইনফাইনাইট রেজিস্ট্যান্স ইম্পিডেন্স। আছে। ঠিক আছে? হুম। এখন মনে করেন আপনি ভোল্টমিটার দিয়ে কোনো একটা রেজিস্ট্যান্সের মাপবেন। আ ভোল্টেজ মাপবেন। এই রেজিস্ট্যান্সটা কোনো একটা সোর্সের সঙ্গে কানেক্টেড আছে। একটা ব্যাটারির সঙ্গে কানেক্টেড আছে ধরলাম। তো স্বাভাবিকভাবেই এখানে একটা ভোল্টেজ ড্রপ করবে, তাই না? এবং এই ভোল্টেজ ড্রপটা আমরা একটা ভোল্টমিটারের মাধ্যমে মেজার করব। তো এখন ভোল্টমিটারের ইনপুট ইম্পিডেন্স আমরা ধরে নিই কত? প্র্যাকটিক্যালি আমরা ধরে নিই ইনফিনিটি। কিন্তু অ্যাকচুয়ালি রিয়াল লাইফে তো আর কখনো কোনো কিছু ইনফিনিটি হয় না। তো রিয়াল লাইফে এটা মনে করেন 2 মেগা ওহম এর কাছাকাছি থাকে। অনেক বড় বলতে 2 মেগা ওহম থাকে। এখন আপনার এই রেজিস্ট্যান্সটা যদি হয় হলো গিয়ে ১ কিলো ওহম, তাইলে কি হবে? সরি, আমি ওহমটা আঁকতে পারতেছি না। বুঝে নেন। তো কি হবে? সবগুলা কারেন্ট এই রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়েই পাস করবে। কারণ আমরা দেখব যে এখানে একটা প্যারালাল সার্কিট আছে এবং এটার একটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্স এত বেশি যে এই ব্রাঞ্চ দিয়ে কোনো কারেন্ট যাওয়ার চেষ্টা করবে না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই অ্যানালজিটা, তাই না? সো সব কারেন্ট চেষ্টা করবে 1 কিলো ওহম এর মধ্যে দিয়ে যাওয়ার জন্য। তাহলে সব ভোল্টেজই এখানে ড্রপ হবে। এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। এখন মনে করেন না আমার এখানে 1 কিলো ওহম নাই। আমার এখানে আছে হলো গিয়ে 5.6 মেগা ওহম। আপনি এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে ভোল্টেজ মেজার করবেন। এখন ঘটনাটা কি হবে কেউ বলতে পারবেন? সমস্যাটা কি হবে? এটা ওমেগা আপনাদের ওহম জানা দিয়ে থাকার কথা। এটা সার্কিট 1 এ পড়ানো হয়েছিল আপনাদের। তখন 56 মেগা ওহম দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। হবে, অবশ্যই হবে। কিন্তু ভোল্টেজ ডিভাইডার রুল অনুযায়ী আপনার ভোল্টেজটা ভাগ হয়ে যাবে। সরি, সরি। কারেন্ট ডিভাইডার রুল অনুযায়ী কারেন্টটা ভাগ হয়ে যাবে, তাই না? তখন সব কারেন্ট কারেন্ট চেষ্টা করবে না যে যে কম রেজিস্ট্যান্স হ্যাঁ, যে কম জায়গা দিয়ে রেজিস্ট্যান্স যে দিয়ে যাওয়ার কম জন্য। বাধা সেখান দিয়ে ফ্লো হওয়ার জন্য। সেখান দিয়ে ফ্লো করার জন্য। তো সেক্ষেত্রে সেখান দিয়ে ফ্লো এখানে করলে কি হবে? যেহেতু এখানেই বেশিরভাগ প্যারালালি ভোল্টেজ আছে, ড্রপ হবে। এই জিনিসটাকে বলা হয় হলো গিয়ে ভোল্টমিটার লোডিং ইফেক্ট। যে আপনার ভোল্টমিটারের সঙ্গে আপনি যদি ইনপুট রেজিস্ট্যান্স এর বেশি রেজিস্ট্যান্স এর কোনো কিছু কানেক্ট করেন তাহলে বেশিরভাগ কারেন্টই আপনার ভোল্টমিটারের ভিতর দিয়ে পাস করবে। আমার কথাটা কি বুঝতে পারছেন সবাই? আপনাদের কি পড়ানো হয়নি ভোল্টমিটারের লোডিং ইফেক্ট কাকে বলে? লোডিং ইফেক্ট পড়ানো হয়েছে কিন্তু আচ্ছা। সো
সো ইনপুট ইম্পিডেন্স যেকোনো একটা মেজারিং ইকুইপমেন্টই আপনার ইনপুট ইম্পিডেন্সটা অনেক বড় একটা কনসিডারেশন। ইভেন আমি জীবনে অনেক বড়, বড় প্রবলেমের মুখোমুখি হয়েছি শুধুমাত্র এই জিনিসটা কনসিডার না করার কারণে। আমি ২ দিন ধরে রিডিং নিতেছি একটা জিনিসের। আমি দেখতেছি যে যেই ভোল্টেজটা আমি জানি এখানে আমি পাবো। কিন্তু আমি ওই ভোল্টেজের থেকে অনেক কম ভোল্টেজ পাচ্ছি। তো আমার ১ম এই জিনিসটা মাথায় ছিল না যে আমি ভাবছি যে আমি তো খুব দামি একটা ওহম মিটার দিয়ে মেজারমেন্ট করতেছি। মানে একদম ডেস্কটপ মাল্টিমিটার পাওয়া যায় কতগুলো। অনেক দামি ৩০,০০০ ৳৪৫,০০০ দামের ডেস্কটপ মাল্টিমিটার দিয়ে মেজার করতেছি। তো আমি ভাবছি এটার ইনপুট ইম্পিডেন্স অনেক হবে। আর আমি যে জিনিসটা মাপতেছি এটারও ইম্পিডেন্স অনেক। প্রায় আপনার মনে করেন গিগা ওহম এর কাছাকাছি। মানে ২-৩ গিগা ওহম এর কাছাকাছি ওটার রেজিস্ট্যান্স। তো আমি দেখি যে আমার কিছুতেই এখানে আমার ভোল্টেজের লেভেল আমি দেখতে পারতেছি না যতটুকু দেখার কথা। পরে আমি স্পেক শিট পড়লাম, ওই জিনিসটার স্পেসিফিকেশন পড়লাম। পরে দেখলাম যে এটার ইনপুট ইম্পিডেন্স এনাফ না, হাই না। এজন্য বেশিরভাগ ড্রপই হইতেছে ভোল্টমিটারে। আমার চিপের মধ্যে তেমন কিছু একটা ড্রপ হইতেছে না। এজন্য আমি ভোল্টেজ দেখতে পারতেছি না। সো আমরা যখন কোনো কিছুতে ভোল্টেজ যখন মেজার করব, সবসময় আপনারা এটা জেনে রাখবেন যে কোনো ধরনের ভোল্টেজ যখন আপনারা মেজার করবেন, অবশ্যই আপনার ইনপুট ইম্পিডেন্স অনেক হাই হইতে হবে। ইনপুট ইম্পিডেন্স যদি আপনার হাই না হয়, সেই ক্ষেত্রে আপনার ভোল্টেজের রিডিং কক্ষনো ভালো আসবে না। স্পেশালি আপনি যখন শরীর থেকে মেজারমেন্ট করতে যাবেন। যেখানে আপনার শরীরে আপনার যেই পয়েন্টটাতে কনট্যাক্ট করবে আপনার ইলেকট্রোড, আমরা গত ক্লাসেই দেখছিলাম সেখানে একটা কি তৈরি হয়? কনট্যাক্ট ইম্পিডেন্স তৈরি হয়, তাই না? ওই জায়গায় ক্যাপাসিট্যান্স এবং রেজিস্ট্যান্স এর কারণে একটা কনট্যাক্ট ইম্পিডেন্স তৈরি হয়। জেল এবং আমার ইলেকট্রোড এই ২ টার এবং আমার স্কিন, এই ৩ টা জিনিস মিলে আমার একটা কনট্যাক্ট ইম্পিডেন্স তৈরি হয় এবং এই কনট্যাক্ট ইম্পিডেন্স এর মানটা বেশ বড়। সো আপনার ইনপুট ইম্পিডেন্স অনেক হাই হওয়া লাগবে যে ওইটাকে যদি আপনি নেগেট করতে চান যদি ওইটাকে। তো আমরা এইজন্য অপ এম্প ইউজ করি সবসময়। বায়ো অ্যাম্প্লিফায়ারে আমরা চেষ্টা করি অপ এম্প ইউজ করার জন্য। কেউ বলতে পারবেন কেন অপ এম্প ইউজ করি আমরা? অপ এম্পের ইন্টারনাল কনফিগারেশনটা এরকম। মানে অ্যানালজি দিয়ে যদি তুলনা করেন, তাহলে অপ এম্পের ইন্টারনাল কনফিগারেশনটা এরকম যে এখানে একটা আ খুব হাই রেজিস্ট্যান্স থাকে, এখানে আরেকটা রেজিস্ট্যান্স থাকে। এটা হলো গিয়ে জেড ইন, এটা হলো গিয়ে জেড আউট। বলেন তো জেড ইন এর রেজিস্ট্যান্স কত আর জেড আউট এর রেজিস্ট্যান্স কত আইডিয়ালি? এটা হলো গিয়ে জেড ইন। ২ টা প্রোবের মাঝখানে জেড ইন আর আউটপুটটা হলো গিয়ে জেড আউট এর সঙ্গে কানেক্টেড। জেড ইন এর মান কত অপ এম্পের? এটা? জেড ইন এর মান হলে কি ইনফিনিটি। তাহলে জেড আউট এর মান কত হবে? 0 0 হবে। এই জিনিসটা সবসময় মনে রাখবেন। ঠিক আছে? আপনারা তো কয়েক সেমেস্টার পরে পুরোপুরি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে যাবেন। তো অপ এম্পের ইনপুট এবং আউটপুট ইম্পিডেন্স আপনারা সবসময় মনে রাখবেন। ভিতরে কি হইতেছে, কি ট্রানজিস্টর আছে এটা আপনাদের জানা লাগবে না। কেউই জানে না, আমারও মনে নেই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে ইনপুটের যে ২ টা পা থাকবে সেই পা ২ টার মাঝখানে একটা ইনফিনিটি রেজিস্ট্যান্স থাকে। একটা ইনফাইনাইট রেজিস্ট্যান্স থাকে। যেইজন্য আমরা কি ধরে নিই যে অপ এম্পের মধ্যে দিয়ে কোনো অ্যাকচুয়ালি ভিতর দিয়ে কোনো কারেন্ট পাস করে না। তাই না? এইজন্য আমরা এখানে একটা ফিডব্যাক দিই। এই ফিডব্যাকটা দিয়ে আমার কারেন্ট পাস করে। মনে আছে? নাকি এখনো পড়তেছেন আপনারা এই জিনিসটা? সো এ এই প্রপার্টি গুলোর কারণে অপ এম্প হলো গিয়ে বায়ো অ্যামপ্লিফিকেশন এবং বায়ো সিগন্যাল অ্যাকুইজিশন এর ক্ষেত্রে অপ এম্পের আসলে কোনো তুলনা নেই। এবং সব জায়গাতেই আমরা ভোল্টমিটার যতগুলো ইউজ করি সবগুলোই অপ এম্প বেসড। মানে আমরা যতগুলো ইসিজি, ইইজির জন্য বেসিক্যালি ভোল্টমিটার, ভোল্টেজ মাপতেছে আরকি। একটা গেইন করে ভোল্টেজ মাপতেছে। সবকিছুর জন্য আমরা অপ এম্প ইউজ করি যেহেতু হাই ইনপুট এবং আউটপুট ইম্পিডেন্স। আরেকটা জিনিস যে আমাদের মাথায় রাখতে হবে যে আউটপুট ইম্পিডেন্স খুবই লো হইতে হবে। ঠিক আছে? যাতে এক্সটার্নাল লোডের সঙ্গে এটা মিডল না করে। এক্সটার্নাল লোডের সঙ্গে এটা যাতে ইন্টারফেয়ার না করে। কারণ যেকোনো একটা বায়ো অ্যামপ্লিফায়ারই আপনারা মনে করেন এরকম একটা বায়ো অ্যামপ্লিফায়ার আপনি বানাইছেন। এটা এক্সটার্নালি আরো এডিশনাল ফিল্টার-টিল্টার হ্যান-ত্যান অনেক কিছুর মধ্যে যাবে। এখন ওর নিজের ইন্টারনাল রেজিস্ট্যান্স এ যদি অনেক হাই হয়, জেড আউট যদি অনেক হাই হয়, মানে 0 যদি না হয়, তাহলে এই রেজিস্ট্যান্সটা আবার এটার সঙ্গে এড হয়ে যাবে না? এড হয়ে গেলে তখন দেখা যাবে যে ফিল্টারের যে প্রপার্টি আপনি যেই ফ্রিকোয়েন্সির জন্য ফিল্টারটা বানাইছেন, ফিল্টার তো বেসিক্যালি আরসি, তাই না? আরসি ফিল্টার আমরা ইউজ করি। রেজিস্টর আর ক্যাপাসিটর। নিশ্চয়ই আপনারা জানেন।
সো আমার ওই ফিল্টারের প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে। কারণ এটা তখন সিরিজে এটার সঙ্গে এড হয়ে যাবে। আপনি যেই ফ্রিকোয়েন্সির জন্য এই ফিল্টারটা বানাইছেন দেখা যাবে যে ফ্রিকোয়েন্সিটা শিফট হয়ে যাবে। যেটা ভালো না, অবশ্যই ভালো না। এইজন্য এটা আউটপুট ইম্পিডেন্সটা খুব লো হইতে হবে। তো এই কোয়েশ্চেন গুলো কিন্তু আমি আপনাদেরকে ভাইভাতে জিজ্ঞেস করব এবং এক্সপেক্ট করব যে আপনারা পারবেন। সো এই ২ টা প্রপার্টি গেল, ২ টি অপ এম্প এর প্রপার্টি। সো অপ এম্প আমরা চুজ করলাম। খুবই ভালো কথা। এরপরে আমাদেরকে দেখতে হবে গেইন। গেইন জিনিসটা খুব ইম্পোর্টেন্ট। কারণ আমরা যখন একটা সিগন্যালকে এমপ্লিফাই করব, গত ক্লাসেও মনে হয় আপনাদেরকে বলছিলাম যে কোন একটা বায়ো সিগন্যালকে আমরা যখন এমপ্লিফাই করব তখন এটার আশেপাশে যত নয়েজ আছে, ইন্টারফিয়ারিং নয়েজ আছে সেই নয়েজ গুলোও কিন্তু আমার এমপ্লিফাইড হবে। যেমন আপনার 50 হার্টজ এর সিগন্যাল আছে। আমার কম্পিউটারের থেকে হাই ফ্রিকোয়েন্সি 10 কিলোহার্টজ এর সিগন্যাল আসতেছে। সেগুলোও কিন্তু এমপ্লিফাই হবে। তো এইজন্য আমাদের গেইনটাকে খুব সেনসিটিভলি এই জিনিসটাকে কনসিডার করতে হবে, গেইনটাকে। তো গেইন জেনারেলি বায়ো অ্যামপ্লিফায়ারে ১০০০ এবং ১০০০ এর উপরে হয়। কিছু ক্ষেত্র বাদে। কিছু ইএমজি এবং অন্য কিছু বাদে মোটামুটি সব জায়গাতেই ১০০০ এর উপরে গেইন হয়। যেমন ইসিজির কথা যদি চিন্তা করেন, ইসিজির নমিনাল ভোল্টেজ থাকে হলো গিয়ে 3 মিলিভোল্টের মতো, 2 থেকে 3 মিলিভোল্টের মতো। এটাকে যদি আমরা ১০০০ টাইম গেইন করি তাহলে এটা 3 ভোল্টে আসে। তো আমাদের সবসময় প্রেফারেন্স থাকে 0 থেকে 5 ভোল্টের মধ্যে দেখার। কোন একটা সিগন্যালকে 0 থেকে 5 ভোল্টের মধ্যে দেখার। কেউ কি বলতে পারবেন কেন আমরা সবসময় 0 থেকে 5 ভোল্টের মধ্যে দেখতে চাই? এটা একটা রাউন্ড নাম্বার নাকি অন্য কোনো কারণ আছে? কারণটা কি? সব সিগন্যালই আপনারা দেখবেন যে আমরা 0 থেকে 5 এর মধ্যে দেখতে চাই। আপনি কম্পিউটারের কোর্স করেন বা ইলেকট্রিক্যাল এর অন্য কোনো কোর্স করবেন। সব সব জায়গায় দেখবেন যে আমরা সিগন্যালকে 0 থেকে 5 এর মধ্যে দেখতে চাই। এটা কি পার্টিকুলার কোনো কারণ আছে নাকি জাস্ট নাম্বারটা সুন্দর দেখে আমরা চুজ করছি? স্যার জানা নাই। আচ্ছা, এটা আপনারা একটু নিজেরা সার্চ করবেন যে কেন সবকিছু 0 থেকে 5। এটার অবশ্যই একটা কারণ আছে। কারণ ইঞ্জিনিয়ারিং এ তো কোনো কিছু আন্দাজে করা হয় না। সো এটার অবশ্যই একটা কারণ আছে। আচ্ছা, তো এরপরে নেক্সট যেটা সেটা হলো গিয়ে বায়ো পটেনশিয়াল অ্যামপ্লিফায়ার গুলো বেশিরভাগই ডিফারেনশিয়াল। এই জিনিসটা আমরা গত কয়েক ক্লাস ধরেই দেখে আসতেছি যে আমরা যত ধরনের সিগন্যাল নিই সবকিছু ডিফারেনশিয়াল সিগন্যাল। যেমন ইসিজির ক্ষেত্রে আমরা যদি লিড 1 নিই, এলএ এবং আর এর থেকে সিগন্যালটা আমরা বিয়োগ করি। ইএমজির সিগন্যালটা যদি আমরা দিই তাহলে আমরা একটা বাইপোলার ইলেকট্রোড ইউজ করি। মানে একটা ইলেকট্রোড থাকে রেফারেন্স পয়েন্টে, আরেকটা ইলেকট্রোড আমি যেই জায়গায় বসায় সিগন্যাল নিতে চাই সেই জায়গায়। তারপর ২ টা সিগন্যালকে আমি বিয়োগ করি। তো সব সিগন্যালই থাকে হলো গিয়ে আমার ডিফারেনশিয়াল সিগন্যাল। ডিফারেনশিয়াল সিগন্যাল নেওয়ার বিভিন্ন সিগন্যালের জন্য বিভিন্ন রকম কারণ আছে। তবে একটা কমন কারণ যেটা ডিফারেনশিয়াল এর সেটা হলো গিয়ে এটা আপনার খুব ভালো নয়েজ রিজেক্ট করে। ডিফারেনশিয়াল যেকোনো একটা সিস্টেমই খুব ভালো নয়েজ রিজেক্ট করে। যেটা আমি আপনাদেরকে অডিও সিস্টেমের সঙ্গে তুলনা করে বলছিলাম যে আমরা স্টেজে কিভাবে অডিও সিগন্যাল ক্যারি করি এক্সএলআর কেবলের মাধ্যমে। সো বায়োপটেনশিয়াল এর ক্ষেত্রেও সেইম, যেহেতু এটার মধ্যে বিভিন্ন ধরনের নয়েজ ইনভলভ থাকে। সো আমরা যদি একটা ডিফারেনশিয়াল সিগন্যাল নিই, একটা সিগন্যাল থেকে আরেকটা সিগন্যালকে বিয়োগ করে দিই, তাহলে যে কমন নয়েজ গুলো আছে সেই কমন নয়েজ গুলো অটোমেটিক ক্যানসেল আউট হয়ে যাবে একে অপরের সঙ্গে বিয়োগে। এজন্য আমরা ডিফারেনশিয়াল সিগন্যাল নিই। এবং খুব হাই কমন মোড রিজেকশন রেশিও থাকতে হবে। এই জিনিসটা আমরা পরে দেখব। এই জিনিসটা বেশ ইম্পোর্টেন্ট। হাই কমন মোড রিজেকশন রেশিও থাকতে হবে। তারপর র‍্যাপিড ক্যালিব্রেশন, এটা আপনাদের না জানা থাকলেও চলবে। ক্যালিব্রেশন কিভাবে অ্যাডজাস্টেবল গেইন থাকতে হবে। যে আপনার কোন একটা পেশেন্টের আপনার সিগন্যাল দেখলেন ছোট, অ্যাবনরমালি ছোট। তো আমরা এই অ্যাডজাস্টেবল গেইন এর মাধ্যমে, অটোমেটিক গেইন এর মাধ্যমে আমরা ওই জিনিসটাকে বুস্ট আপ করতে পারি। কারো যদি অ্যাবনরমালি ছোট সিগন্যাল হয় বা কোন একটা কারণে যদি অ্যাবনরমালি ছোট সিগন্যাল আসে। এই স্লাইড নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, কোয়েশ্চেন না থাকলে স্যার আপাতত আম নাই। যারা এটা আবার একটু বুঝান স্যার। না, আবার বুঝানো তো লাস্টে সম্ভব না এত কিছু। আপনার কোথাও সমস্যা থাকলে সেটা বলেন। আচ্ছা, ইলেকট্রিক্যাল মডেল অফ হার্ট এটা আমরা অলরেডি পড়ছি ভেক্টর কার্ডিওগ্রাম এবং কার্ডিয়াক ভেক্টরে। সো এই জিনিসটা আমরা আপাতত দেখব না। ফাংশনাল ব্লকও এখন দেখব না। এখন যে জিনিসটা দেখব সেটা হলো গিয়ে আমরা মোটামুটি কি ধরনের অ্যামপ্লিফায়ার গুলো তৈরি করি। সো এখানে ১ম এ ইন্ট্রোডাকশন হিসেবে আপনার দেওয়া আছে যে ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার গুলার প্রপার্টি কি থাকতে হবে। যে কমন মোড ভোল্টেজ যেটা, যেমন মনে করেন আমি যে এখন ঘরের মধ্যে বসে আছি, আমি আমার ইসিজি যে মাপতে যাবো, সেই ইসিজি মাপার জন্য আমার শরীরের মধ্যে দিয়ে অনেকগুলা নয়েজকে আমার কনসিডার করতে হবে। তো সেই নয়েজ এর মধ্যে কি কমন নয়েজ থাকবে, যেমন মনে করেন লিড 1 আমি মাপতে চাবো। লিড 1 মাপতে আমরা জানি যে আমাদের লেফট আর্মের সিগন্যাল থেকে আমাদের রাইট আর্মের সিগন্যাল মেজার করতে হবে। তো এমন কিছু নয়েজ থাকবে, সেই নয়েজ গুলো আমার লেফট আর্মেও যেরকম থাকবে,
রাইট আর্মেও সেরকম থাকবে। কারণ পুরা নয়েজটা আমার শরীরের ভিতর দিয়ে পাস করতেছে। এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো কি 50 হার্টজ এর পাওয়ার লাইন নয়েজ। যে জিনিসটা আমরা দেখছিলাম যে ক্যাপাসিটিভ কাপলিং এর কারণে মাঝখানে যেহেতু বাতাস আছে, বাতাসটা একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। উপরের যে তারের মধ্য দিয়ে সিগন্যালটা যাচ্ছে সেই তারটা একটা কন্ডাক্টর। আমি নিজে একটা কন্ডাক্টর যার পা গ্রাউন্ড এর সঙ্গে কানেক্টেড। তো এই টোটাল সিস্টেমটা একটা ক্যাপাসিটরের মতো কাজ করে। এবং এই ক্যাপাসিটিভ কাপলিং এর কারণে আমাদের শরীরের মধ্যে দিয়ে 50 হার্টজ এর নয়েজের কারেন্টটা পাস করে। আমরা দেখছিলাম যে কনট্যাক্ট ইম্পিডেন্স যত হবে সেটা অনুযায়ী আমরা ওই নয়েজটা ভোল্টেজ আকারে দেখতে পারবো। তো এই ২ টা এই নয়েজটা কিন্তু আমার লেফট আর্মেও যেরকম থাকবে, রাইট আর্মেও একই রকমই থাকবে। ঠিক আছে? তো আমরা যখন একটা আর্মের থেকে আরেকটা আর্মের সিগন্যাল বিয়োগ দিব, স্বাভাবিকভাবে আমরা এক্সপেক্ট করতে পারি যে ২ টা নয়েজ ক্যানসেল আউট হয়ে যাবে। কারণ আমরা যদি একটা অ্যাম্প্লিফায়ার বানাই, মনে করেন একটা অ্যাম্প্লিফায়ার এরকম যে এটার একটা পজিটিভ টার্মিনাল আছে এবং এটার নেগেটিভ টার্মিনাল আছে। সো মনে করেন আমি এখানে লেফট আর্মের সিগন্যালটা দিচ্ছি। সো লেফট আর্মের সিগন্যালটা মানে কি? লেফট আর্মের সিগন্যাল প্লাস নয়েজ। আর রাইট আর্মের সিগন্যাল মানে হলো গিয়ে রাইট আর্মের সিগন্যাল প্লাস নয়েজ। তো আমি যদি এখানে বিয়োগ করি, ২ টাকে বিয়োগ করি, ২ টাকে বিয়োগ করলে আমি এখানে এক্সপেক্ট করতে পারি যে এখানে LA মাইনাস RA হবে। কারণ ২ টা নয়েজ একে অপরকে ক্যানসেল করে দিবে। কিন্তু আমরা এক্সপেরিমেন্ট যখন করি, আমরা এক্সপেরিমেন্টালি দেখি যে এটা হয় না। এটার সঙ্গে স্টিল কিছুটা কমন মোড নয়েজ থাকে। এই যে এই জিনিসটাকে আমরা বলি হলো গিয়ে কমন মোড নয়েজ। এই কমন মোড সিগন্যাল আরকি। এই কমন মোড সিগন্যালটা কিছুটা এখানে স্টিল থাকে। কেন থাকে? কেউ বলতে পারবেন কেন থাকে? কারণ আমি তো ফার্স্ট এ এদেরকে বিয়োগ করতেছি। বিয়োগ করার পরে তারপরে কিন্তু আমি এদেরকে গেইন করতেছি। তো আমি একবার যখন বিয়োগ করে ফেলবো আমার নয়েজটা তো এমনিতেই অনেক ছোট হয়ে যাবে, নাই হয়ে যাবে, 0 হয়ে যাবে। তারপরে আমি যদি এদেরকে ১০০০ টাইমস গেইন করি তারপরে তো এই নয়েজটাকে দেখাই যাওয়ারই কথা না। কিন্তু তারপরের কিছুটা নয়েজ আমার অ্যাম্প্লিফায়ারের আউটপুটে থাকে। স্যার কেন এখানে থাকে? স্যার অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে তো ইনপুটের থেকে আউটপুটটা বেশি হয়। যেখানে যদি হচ্ছে বিয়োগ করার ফলে নয়েজটা অনেক ছোট হয়ে যায়। কিন্তু অ্যাম্প্লিফাই হওয়ার কারণে তো কিছুটা নয়েজটা আমার আউটপুটে থাকবেই। হ্যাঁ, আপনার কথা লজিক্যাল। আমি বুঝছি আপনার কথা। কিন্তু আমার কথা হলো গিয়ে যে নয়েজ তো ২ হাতে সমান পরিমাণেই থাকবে। যেমন মনে করেন এটা হলো গিয়ে আপনি মনে করেন কোন একটা রুমের মধ্যে দাঁড়ায় আছেন। সরি আপনাকে খারাপভাবে আঁকলাম। তো এখানে একটা পাওয়ার লাইন আছে উপরে, মাঝখানে হলো গিয়ে একটা ক্যাপাসিটর। বাতাস এবং আপনি কন্ডাক্টর এবং পাওয়ার লাইন কন্ডাক্টর হওয়ার কারণে এখানে একটা ক্যাপাসিটর তৈরি হয়েছে। সো এখান দিয়ে একটা কারেন্ট পাস করতেছে যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম। সো আপনার এই হাতটা অ্যাম্প্লিফায়ারের সঙ্গে কানেক্টেড। সো এই কারেন্টের কিছুটা অংশ অ্যাম্প্লিফায়ারের এখান দিয়ে যাবে। এই হাতটা আপনার অ্যাম্প্লিফায়ার দিয়ে কানেক্টেড। সো এই হাত দিয়েও নয়েজের কিছুটা অংশ আপনার অ্যাম্প্লিফায়ারে যাবে। তো কারেন্টের পরিমাণটা যদি সেম হয়, আপনার এখানে যে নয়েজের জন্য যে ভোল্টেজটা তৈরি হবে সেটাও তো সেমই হবে, তাই না? তাহলে যদি ২ টাকে যদি আমি বিয়োগ করি তাহলে একদম একটা আরেকটাকে ক্যানসেল আউট করে 0 হয়ে যাওয়ার কথা না? জি স্যার। কিন্তু আপনি বললেন যে কিছুটা নয়েজ থেকে যাবে এবং এমপ্লিফাই করলে সেটা বেড়ে যাবে। এটাই তো বললেন, তাই না? জি স্যার। কেন? স্যার 0 এখানে যদি 0 হয়ে যায় তার 0 তে স্যার তো এটা জিনিসটা নাই। নাই জিনিস আবার বাড়বে কিভাবে, তাই না? সেটাই তো কথা। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা মাথায় রাখলাম যে এটা একটা পটেনশিয়াল প্রবলেম হয়তো সামনে আসবে যে পুরোপুরি 0 হবে না। তো এখানে ১ম যে সলিউশনটা বলা হয়েছে যে কমন মোড নয়েজটাই কিন্তু আসলে আমার সবচেয়ে ক্ষতিকর মানে বায়ো পটেনশিয়াল এর জন্য। যেটা হলো কি 50 হার্টজ এর সিগন্যাল। মানে একসময় হয়তো মানুষের এটা নিয়ে চিন্তা করা লাগতো না। কারণ এত বেশি পাওয়ার লাইন ছিল না, এত বেশি ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স ছিল না আমাদের বাসায়। কিন্তু এখনকার যুগে এই পাওয়ার লাইন নয়েজটাই হলো গিয়ে বায়ো পটেনশিয়াল এর ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু। তো আমাদেরকে অবশ্যই একটা বায়ো অ্যাম্প্লিফায়ার ডিজাইন করার সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অ্যাম্প্লিফায়ার উইথ এ ভেরি হাই কমন মোড রিজেকশন রেশিও। যে ২ টা চ্যানেলেই যে কমন সিগন্যালটা আছে সেটাকে রিজেক্ট করার ক্ষমতা থাকবে। অত্যধিক ক্ষমতা থাকতে হবে। আর আরেকটা যেটা সেটা হলো কি এলিমিনেট দ্য সোর্স অফ ইন্টারফারেন্স। এটা আরেকটা সলিউশন হইতে পারে। কিন্তু এটা তো আমাদের পক্ষে পসিবল না। আপনি একটা বাসায় বসে আছেন। আপনার মাথার উপরে তার অলরেডি ওয়্যারিং করা। বা আপনি খুব আশেপাশে অনেক তার আপনার। আপনি খুব একটা নয়েজি এনভায়রনমেন্ট এ থাকেন। এখানে তো সোর্স অফ ইন্টারফারেন্স দূর করা সম্ভব না সব ক্ষেত্রে। আপনি হয়তোবা ঘরের মাঝখানে কাউকে বসাইতে পারেন। কিন্তু আনলেস আপনার ওই ঘরটা শুধুমাত্র ইসিজি, ইইজি নেওয়ার জন্য ডিজাইন করা হইছে, এরকম ঘর বাদে এলিমিনেট দ্য সোর্স অফ ইন্টারফারেন্স এটা করা সম্ভব না।
তারপরে আমাদের এই যে এখানে দেওয়া আছে যে ইন্টারফারেন্স এবং কমন মোড নয়েজ দূর করার উপায়গুলা কি, কি? ইন্টারফারেন্স বলতে আমরা যেটা বুঝি যে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, যেটা কম্পিউটারের পাওয়ার সাপ্লাই সুইচিং এর কারণে তৈরি হচ্ছে, বা আপনার যে রেডিও সিগন্যাল যেগুলি মানে আমাদের মোবাইলের মধ্যে যে সিগন্যালগুলো আসতেছে, সেই সিগন্যালগুলো দূর করার সবচেয়ে ভালো উপায় হলো কি শিল্ডিং, ফ্যারাডেস কেজ তৈরি করা। একটা আপনি যেই অ্যাম্প্লিফায়ারটা বানাবেন সেই অ্যাম্প্লিফায়ারটাকে ফ্যারাডেস কেজ দিয়ে ঢেকে দিবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে ফ্যারাডেস কেজ কিভাবে কাজ করে। শুনছেন না ফ্যারাডেস কেজের নাম বা শিল্ডিং কিভাবে করে? আপনারা কি পড়ছেন কোয়াক্সিয়াল কেবলের ডিজাইন কি? না স্যার। না স্যার। কি বলেন? আপনারা ইসের ডিজাইন করেন না ইলেকট্রিক্যাল ডিজাইন, ওই যে বাসাবাড়ির ওয়্যারিং এর হিসাব নিকাশ করা লাগে যে? না স্যার। ওটা কি সামনে করবেন না করবেনই না আর? সামনে হয়তোবা আছে। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমরা যদি সুযোগ পাই পরে আলোচনা করব না যে ফ্যারাডেস কেজ কিভাবে কাজ করে। বা আপনারা ইন্টারনেটে সার্চ করেও দেখতে পারেন। এটা খুবই ইন্টারেস্টিং, আপনারা মজা পাবেন দেখে। সো ফ্যারাডেস কেজ ইউজ করা যেতে পারে মানে এক ধরনের ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং। ম্যাগনেটিক শিল্ডিং করা যেতে পারে। কিছু, কিছু ম্যাটেরিয়াল আছে যারা ওই নয়েজকে আপনার ভিতরে ঢুকতে দেয় না, পেনিট্রেট করতে দেয় না। এদের পারমিয়াবিলিটি খুব হাই। যেমন মনে করেন গ্যালভানিক স্টিল আছে একটা ম্যাটেরিয়াল, ম্যাগনেটিক শিল্ড। গ্যালভানিক স্টিল আমরা ইউজ করতে পারি। আপনারা নিশ্চয়ই জানেন যে পারমিয়াবিলিটি কাকে বলে? পারমিয়াবিলিটি এবং পারমিটিভিটি সম্পর্কে তো আপনারা জানতেন। পারমিয়াবিলিটি হলে গিয়ে কোনো একটা মিডিয়ামের ভিতরে ম্যাগনেটিক ফ্লাক্স ঢুকা কত সহজ বা কত কঠিন, এটার উপর ডিপেন্ড করে আমরা প্রত্যেকটা ম্যাটেরিয়ালের কিছুটা পারমিয়াবিলিটি ঠিক করছি। ঠিক আছে? মানে এই পারমিয়াবিলিটিটি ইন্ডিকেট করে যে কত সহজে বা কত কষ্ট করে ম্যাগনেটিক ফ্লাক্স ওই মিডিয়ামটার ভিতরে ঢুকতে পারে। ঠিক আছে? আর পারমিটিভিটিটা হলো গিয়ে ঠিক একই জিনিসই কিন্তু ইলেকট্রিক্যাল ফ্লাক্সের জন্য, ইলেকট্রিক্যাল ফিল্ডের জন্য। পারমিটিভিটি হলো গিয়ে ইলেকট্রিক্যাল ফিল্ডের জন্য আর পারমিয়াবিলিটি হলো গিয়ে ম্যাগনেটিক ফিল্ডের জন্য। এমন কিছু ম্যাটেরিয়াল আছে যাদের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফিল্ড ঢুকাটা খুব সহজ না। তো আমরা এই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করতে পারি। যেমন আমরা প্র্যাকটিক্যালি ইউজ করি গ্যালভানিক স্টিল। আমি যখন ইসিজি ইকুইপমেন্ট বানাইতাম তখন আমরা গ্যালভানিক স্টিল ইউজ করতাম। গ্যালভানিক স্টিলের পারমিয়াবিলিটি অনেক হাই। তো এটা অনেক ভালো শিল্ড হিসেবে কাজ করে। টুইস্টেড কেবল সম্পর্কে আমি তেমন একটা জানি না। ম্যাগনেটিক এটা আপনারা নিজেরা দেখতে পারেন টুইস্টেড কেবল কিভাবে হেল্প করে। সো এগুলো হলো কি আপনার ইন্টারফারেন্স দূর করার উপায় আছে। যে আপনাদের আশেপাশে যে হাই ফ্রিকোয়েন্সির যেই নয়েজ গুলো আছে যেমন কম্পিউটার বা মোবাইলের যে টাওয়ারের সিগন্যাল সেগুলো। কিন্তু 50 হার্টজ এর যে নয়েজ, 50 হার্টজ এর নয়েজ আপনি এভাবে দূর করতে পারবেন না। কিছুটা রিডিউস করতে পারবেন। কিন্তু শরীরের মধ্যে যে 50 হার্টজ এর নয়েজ আপনি তো পুরা শরীরকে শিল্ডিং দিয়া মোড়ায়ে তারপর রিডিং নিতে পারবেন না। মানে পুরা শরীরটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পেঁচে তারপর শিল্ডিং করে রিডিং নিতে হবে। তাহলে আপনার ভালো রিডিং আসবে। কিন্তু এটা তো ফিজিবল না, প্র্যাকটিক্যালি করা সম্ভব না। সো আমাদেরকে অনেক এমন একটা অ্যাম্প্লিফায়ার বানাইতে হবে যেটার কমন মোড রিজেকশন রেশিও অনেক হাই। ঠিক আছে? সো প্রথমত আসি যে টিপিক্যাল ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার যেটা তৈরি করতে আমাদের মাত্র একটা অপ অ্যাম্প লাগে। একটা মাত্র অপ অ্যাম্প দিয়ে আপনি এই ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ারটা তৈরি করতে পারবেন। সো এই ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ারটার ডিজাইন কিরকম? এই ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ারটাতে জাস্ট এরকম ২ সেট রেজিস্ট্যান্স থাকে। আপনারা কি ইনভার্টিং এবং নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার পড়ছেন? জি স্যার। এটা হলো কি ইনভার্টিং এবং নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের একটা কম্বিনেশন। আপনারা যদি এই ডায়াগ্রামটা দেখেন, এই যে এই ডায়াগ্রামটা, এটা হলো কি ইনভার্টিং এবং নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের একটা কম্বিনেশন, তাই না? কারণ ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আমাদের এই পজিটিভ প্রান্তটা গ্রাউন্ডেড থাকে। থাকে। আর এটার মধ্যে যে এটা যেরকম আছে একটা ইনপুট রেজিস্ট্যান্স আর একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স এরকমই থাকে। আর নন ইনভার্টিং এর ক্ষেত্রে কি থাকে? নন ইনভার্টিং এর ক্ষেত্রে আপনার এখান নেগেটিভ দিয়ে একটা ফিডব্যাক থাকে নেগেটিভ কিন্তু গ্রাউন্ড থাকে। মেইন ইনপুটটা যায় হলো কি পজিটিভ টার্মিনালে, নন পজিটিভ ইনভার্টিং টার্মিনালে, তাই না? সো এইটা হলো কি ইনভার্টিং এবং নন ইনভার্টিং এর একটা কম্বিনেশন। এবং এটার মধ্যে এই যে এই ২ টি ইনপুট ইম্পিডেন্সের ২ টি ইনপুট রেজিস্ট্যান্সের মান সমান রাখা হয় এবং ফিডব্যাক রেজিস্ট্যান্স আর গ্রাউন্ড লুপের যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্সটাকে সমান রাখা হয়। যদি আপনি সমান রাখেন তাইলে এটার গেইন হবে হলো কি R4 ডিভাইডেড বাই R3। হ্যাঁ, R4 ডিভাইডেড বাই R3 আমার যতটুকু মনে আছে। এটার গেইন আসবে হলো কি R4 ডিভাইডেড বাই R3। তার মানে এখানে আপনার যেই জিনিসটা আপনি দিতেছেন এটা মনে করেন আপনার V1। সাপোজ এটা V1, এটা V2। মানে এটা হলো গিয়ে আপনার লেফট আর্ম, এটা হলো গিয়ে রাইট আর্ম। তাহলে আপনার গেইনটা হবে এরকম V1 V2 মাইনাস V1 V out। V outটা সমান হবে হলো গিয়ে R4 বাই R3 V2 বাই V1। তাহলে এটা আমার একটা সবচেয়ে সহজ, সবচেয়ে সিম্পল একটা ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার তৈরি হয়ে গেল। মানে কি করবে? ও ফার্স্টে ডিফারেন্স করবে ২ টা ভোল্টেজের,
তারপর আপনার রেজিস্ট্যান্সের রেশিও অনুযায়ী ও টোটাল জিনিসটাকে গেইন করবে এবং সেটাকে আপনি আউটপুটে দেখতে পারবেন। সো এটার গেইনের ফ্যাক্টর যদি আপনি দেখতে চান, গেইন কোএফিসিয়েন্ট আসবে হলো গিয়ে V0 বাই V in সমান সমান V2 মাইনাস V1 সমান সমান R4 ডিভাইডেড বাই R3। এটার ডেরাইভেশনটা আপনারা কোথা থেকে শিখতে পারবেন? আমি কালকে আপনাদেরকে রাতের বেলা লেকচার ম্যাটেরিয়ালগুলো আপলোড করছি। সেটার মধ্যে দেখবেন যে একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের মধ্যে এই পুরো ডেরাইভেশনটা করে দেওয়া আছে। সো আপনারা কাইন্ডলি ওই ওয়েবসাইটে গিয়ে এটা ডেরাইভেশনটা দেখে নিন। আপনাদের কাছে অত কঠিন মনে হবে না। ডেরাইভেশনটা বেশ সহজ। ঠিক আছে? তাই এটা আমরা একটা কমন মানে সবচেয়ে সহজ এবং সবচেয়ে কমন একটা ডিফারেনশিয়াল এমপ্লিফায়ার তৈরি করলাম। কিন্তু এই ডিফারেনশিয়াল এমপ্লিফায়ারটা আমাদের জন্য ইনাফ না। যদিও আমরা এখানে অপ এম্প ইউজ করছি যেটা ইনপুট ইম্পিডেন্স অনেক হাই, কিন্তু তারপরেও এটা আমাদের জন্য সুইটেবল না। বায়ো সিগন্যাল নেওয়ার জন্য এই জিনিসটা সুইটেবল না। কেউ কি বলতে পারবেন যে কেন সুইটেবল না? দেখেন, এটার কিন্তু একটা শর্ত ছিল। আমি আপনাকে কি শর্ত বলছিলাম? এই গেইনের সূত্রটা ওরকম হওয়ার শর্তটা কি বলছিলাম? যে আপনার ২ টা R3 সমান হইতে হবে এবং ২ টা R4 সমান হইতে হবে। তাই না? এই জিনিসটা হলো কি আপনাদের ক্লু যে এই ২ টা জিনিস সমান হইতে হবে। এখন কি বলতে পারবেন সমস্যাটা কি? এই ডিজাইনটার সমস্যাটা কি? কেউ বলতে পারবেন না সমস্যাটা কি? আপনি কি কখনো ২ টা R3 সমান করতে পারবেন? মানে ২ টা ইনপুট রেজিস্ট্যান্স সমান করতে পারবেন? এটা তো বেসিক্যালি আমার শরীরের সঙ্গে কানেক্ট হইতেছে। আপনারা জিনিসটা রিয়ালাইজ করার চেষ্টা করেন। মনে করেন আমি একটা মানুষের ইসিজি মাপবো। সো আমি তো ইসিজি এই অ্যাম্প্লিফায়ারটা দিয়েই মাপবো। অন্য কিছু না, এটা দিয়েই মাপবো। আমার এটা মনে করেন লেফট আর্ম, সরি রাইট আর্ম আমি নেগেটিভে নিচ্ছি। আর লেফট আর্মটা আমি পজিটিভে নিলাম। সো বেসিক্যালি ২ টা রেজিস্ট্যান্সের সঙ্গে আমার শরীরটা কানেক্টেড। খুব ভালো কথা, কোনো সমস্যা নেই। এখন আমার এখানে একটা শর্ত বলে দেওয়া হয়েছে যে R3 ইকুয়াল হইতে হবে। ২ টা R3 সমান হতে হবে। কিন্তু এই ক্ষেত্রে ২ টা R3 সমান হবে না। কিছুতেই হবে না। আপনি সারা জীবন চেষ্টা করেন সমান হবে না। কেন হবে না কেউ বলতে পারবেন? দেখি আপনাদেরকে ১ মিনিট টাইম দিই। আপনারা চিন্তা করে বলেন। পারবেন কেউ? আমরা যে এখানে শরীরের সঙ্গে R3 দুটাকে কানেক্ট করলাম। এখানে কি আমাদের শুধু R3 রেজিস্ট্যান্সই আছে নাকি আর কোনো রেজিস্ট্যান্স থাকবে? আমার এই পুরা ইটার মধ্যে, এই লাইনটার মধ্যে শুধু কি R3 রেজিস্ট্যান্স আছে নাকি অন্য কোনো রেজিস্ট্যান্স আছে? শরীরে তো একটা রেজিস্ট্যান্স আছে। সেটার নাম কি? এখানে তো আপনার কোনো একটা ইলেকট্রোড দিয়েই শরীরটাকে কানেক্ট করছেন। আপনি তার ডাইরেক্ট তার হাতে দিয়ে ধরে বসে নেই, তাই না? আপনি নিশ্চয়ই এখানে কোনো একটা ইলেকট্রোড প্লেস করছেন আপনার শরীরের মধ্যে। সেই ইলেকট্রোড দিয়েই কানেকশনটা নিয়েছেন, তাই না? জি স্যার। রেজিস্ট্যান্সটা কোথায় তৈরি হবে তাহলে? মনে করেন ইলেকট্রোডের লেকচারটা থেকে মনে করেন এখানে রেজিস্ট্যান্সটা কি হবে? আপনাদেরকে তো এইজন্যই ধাপে, ধাপে জিনিসগুলো শিখানো হয়। যাতে একটা জিনিস পরের ক্লাসে হেল্প করে। বলেন এই রেজিস্ট্যান্সটার নাম কি হবে?
কি ব্যাপার? কেউ পারতেছেন না? না স্যার। এটা না পারলে কিভাবে আগাবো বলেন? আপনারা এটা তো পারতেই হবে। এটা না পারলে তো আমি সামনে যদি আগাই কিছুই বুঝবেন না। মনে করার চেষ্টা করেন আপনাদের ইলেকট্রোড শরীরের মধ্যে লাগছে। ইলেকট্রোড শরীরের মধ্যে লাগাইলাম। কি সমস্যা হইতে পারে? জাস্ট সমস্যাগুলো মনে করেন। পোলারাইজেশন একটা সমস্যা হইতে পারে। আপসেল পটেনশিয়াল একটা সমস্যা হইতে পারে। আর কি সমস্যা হইতে পারে? আমরা কেন স্কিন প্রিপেয়ার করি ইলেকট্রোড বসানোর আগে শরীরে? আপনাদেরকে আমি ইইজির একটা ভিডিও দিছিলাম। সেখানে বলা হয়েছিল স্যার যে আপনার সাবান দিয়ে শরীর পরিষ্কার করতে হয়, স্যার ওখানে ঘষতে তো হয়। ত্বকের উপরে হচ্ছে অয়েল থাকে, তারপরে হচ্ছে ডেড সেল কেন? গুলা তো থাকে। পরিষ্কার করেন কেন? না করলে সমস্যা কি? স্যার ওটা যদি না করি তাহলে হচ্ছে ওই ইলেকট্রোডটা কানেকশনটা ঠিকঠাক ভাবে পাবে না, কেন? সিগন্যালটা আমি ভালোভাবে পাবে জোর না। করে বসাইলাম। একদম টেপ দিয়ে টাইট করে বসাইলাম। তাহলে কেন কানেকশন ঠিকমতো পাবে না? তো অয়েল বা স্যার বাকি যে জিনিসগুলো থাকবে অয়েল তো এগুলা তো থেকেই যাবে স্যার, যতই থাকলে আপনি হচ্ছে। সমস্যাটা কি? এটাই আমি জিজ্ঞেস করতেছি। থাকলে সমস্যাটা কি? ঠিকমতো সিগন্যালটা পাওয়া যাবে না। কেন পাবে না ঠিকমতো সিগন্যাল? তো ওইটা তো ইলেকট্রিক্যাল কারণটা কি? রেজিস্ট্যান্স হিসেবে এটা কাজ করবে। রেজিস্ট্যান্স বেশি হয়ে যাবে। তো আপনি ইলেকট্রোড যেখানেই শরীরে বসাবেন সেখানে যে রেজিস্ট্যান্সটা তৈরি হয়, সেই রেজিস্ট্যান্সটার একটা আলাদা নাম আছে। নামটা কি? কনট্যাক্ট ইম্পিডেন্স। কন্ডাক্টর বলে না স্যার? কনট্যাক্ট ইম্পিডেন্স। ও কনট্যাক্ট ইম্পিডেন্স। আমি যদি এখন ক্লাসে থাকতাম তাহলে আপনাদেরকে দিয়ে ৫ বার লেখাইতে পারতাম খাতায় যাতে আপনাদের ভবিষ্যতে মনে থাকে। কিন্তু এখন তো আমি আর লেখাইতে পারব না। সো আপনারা মনে ৫ বার পড়েন যে কনট্যাক্ট ইম্পিডেন্স। কন্ডাক্ট কনট্যাক্ট ইম্পিডেন্স কন্ডাক্ট না। কনট্যাক্ট কন্টাক্ট ইম্পিডেন্স হলে কি আমাদের সব কেন কনট্যাক্ট ইম্পিডেন্সটা আমাদের সমস্যা কেন? বলেন। আমি যেটা বলতেছি যে এই ২ টা R3 সমান হইতে হবে। কিন্তু অবশ্যই আমার ২ টা হাতের কনট্যাক্ট ইম্পিডেন্স সমান হবে না। কারণ আপনার ২ টা হাতের কম্পোজিশন আলাদা, পশমের ঘনত্ব আলাদা। একটার মধ্যে হয়তো অয়েল বেশি আছে, একটার মধ্যে অয়েল কম আছে। একটা ইলেকট্রোডের সাইজ বড়, একটা ইলেকট্রোডের সাইজ ছোট। নানা কারণেই কনট্যাক্ট ইম্পিডেন্স এর মিসম্যাচ হইতে পারে। সেটা আমার R3 এর সঙ্গে এড হবে। এড হলে এই ২ টা R3 ডিফারেন্ট হয়ে যাবে। সেটা আমার সমস্যা না। আমার মেইন সমস্যা হলো কনট্যাক্ট ইম্পিডেন্সটা এত বড় একটা ঝামেলা কেন? এটাও আমি আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম। কনট্যাক্ট ইম্পিডেন্সটা আমাদের অ্যাকচুয়ালি কি সমস্যা করে? সিগন্যাল পাইতে সমস্যা হবে এটা সমস্যা না। সিগন্যাল আপনার ঠিকই পাস করবে। সিগন্যালটা তো আপনার এসি সিগন্যাল। এসি সিগন্যাল আপনার পাস করতে সমস্যা কি? সিগন্যালটা হয়তো ছোট হবে। ছোট হইলেও সমস্যা কি? আমি এমপ্লিফাই করে নিলাম। আগে ১০,০০০ করতাম, এখন ১,০০,০০০ করলাম। আমার তো কোনো সমস্যা নেই এমপ্লিফাই করতে। আমি জাস্ট রেজিস্ট্যান্স চেঞ্জ করে দিব, এমপ্লিফাই হবে। এটা তো আমার জাদুকরি কিছু না। খুবই সহজ একটা ব্যাপার। কিন্তু কনট্যাক্ট ইম্পিডেন্স বেশি থাকলে মেইন সমস্যাটা কোথায়? গত ক্লাসের লেকচার থেকে মনে করেন তো কনট্যাক্ট ইম্পিডেন্স বেশি থাকলে সমস্যাটা কোথায়? কমন মোডের সঙ্গে একটা সমস্যা আছে। কমন মোড নয়েজ এর সঙ্গে একটা সমস্যা আছে। সেই সমস্যাটা কি? একটু আগেও বলছি। আপনারা যদি ভালো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার হইতে চান বা কিছু হইতে চান, তখন আপনাদেরকে এই জিনিসগুলো ভিতর থেকে ফিল করা লাগবে। যে এই সমস্যাটা হচ্ছে কেন আসলে? কারণ আপনি যদি সমস্যাটার সোর্সই না জানেন, আপনি যদি জাস্ট মুখস্থ করেন যে কমন মোড নয়েজ কমাইতে হবে, কমন মোড নয়েজ কমাইতে হবে। আপনি তো সমস্যাটার গোড়াটাই ধরতে পারবেন না যে কমন মোড নয়েজটা হচ্ছে কেন? 50 হার্টজ এর নয়েজ আমার মাথার উপরে আছে। এটা আমার অ্যামপ্লিফায়ার এর ভিতর দিয়ে আসতেছে কিভাবে? বলেন 50 হার্টজ এর যে নয়েজটা এটা অ্যামপ্লিফায়ার এর ভিতরে আসবে কিভাবে? অ্যাপিয়ার করবে কিভাবে? সো 50 হার্টজ এর নয়েজটা তো আমাদের শরীরের মধ্যে দিয়ে পাস করতেছে। শরীরের মধ্যে দিয়ে পাস করতেছে তো আমি তো গ্রাউন্ডেড। সুন্দর গ্রাউন্ড দিয়ে আমার শরীরের ভিতর দিয়ে চলে গেলেই তো হয়। অ্যামপ্লিফায়ার এর ভিতরে যাওয়ার কি দরকার? এটা জানবেন। ঠিক আছে? এটা আমি আর বলব না। এটা আমি অনেকবার বলছি, সো এটা আপনারা জানবেন। তো আপনার এই ২ টা R3 কখনোই সমান হবে না। যেহেতু এটা আমাদের ইলেকট্রোডের মাধ্যমে শরীরের সঙ্গে কানেক্টেড, এইজন্য এই ২ টা R3 কখনোই সমান হবে না। এবং এই R3 ২ টার মিসম্যাচ এর কারণে আমার যেই ২ টার যেই ইনভার্টিং এবং নন ইনভার্টিং এন্ড এ যে ২ টা সিগন্যাল আছে, এই ২ টা সিগন্যাল ডিসপ্রপোর্শনালি এমপ্লিফাইড হবে।
মানে এই সিগন্যালটা যতটুকু এমপ্লিফাই হবে এটা ততটুকু হবে না। ২ টার মধ্যে একটা মিসম্যাচ থাকবে। মিসম্যাচ থাকার ফলে যেটা হবে যে এই ২ টার মাঝখানে যে নয়েজটা আছে এই নয়েজটা পুরোপুরি আপনার রিডিউস হবে না। ২ টা নয়েজ পুরোপুরি রিডিউস হবে না। ২ টা নয়েজ পুরোপুরি রিডিউস না হয়ে নয়েজের কিছুটা পোরশন আপনার সবসময়ই আউটপুটের মধ্যে থেকে যাবে। এটাকে আপনি মানে একটা নির্দিষ্ট রেঞ্জের বাইরে কখনো এটাকে রিজেক্ট করতে পারবেন না। যেজন্য এটার কমন মোড রিজেকশন রেশিওটা কখনোই অত বেশি ভালো হয় না। সো কমন মোড রিজেকশন রেশিওটাকে আমরা এই ইকুয়েশনটার মাধ্যমে দেখি। যে আপনার এই গেইন গেইনের জন্য মানে ডিফারেনশিয়াল গেইনের জন্য কতটুকু আপনি পাচ্ছেন এবং কমন মোড কতটুকু পাচ্ছেন। তো জেনারেলি আমরা যে জিনিসটা করি মানে ল্যাবে আমরা যখন কোনো একটা অ্যাম্প্লিফায়ারের কমন মোড রিজেকশন রেশিও মাপি তখন আমরা করি কি? তখন আমরা একটা নির্দিষ্ট এসি সিগন্যাল এটার ভিতর দিয়ে পাস করি। মানে এইখানে একটা অ্যামপ্লিটিউড, এখানে একটা অ্যামপ্লিটিউড। এরকম একটা এসি সিগন্যাল আমরা এই ২ টার ভিতর দিয়ে পাস করি। পাস করার পরে আমরা এই জিডিটা মাপি। যে ইনপুটে কতটুকু ছিল, আউটপুট কতটুকু পাইছি ওটার উপর ভিত্তি করে আমরা জিডিটা মেজার করি। ল্যাবে যখন করি তখন কিন্তু আমরা R3 R4 এর রেশিওতে জিডি মেজার করি না। আমরা একটা অসিলোস্কোপ দিয়ে ইনপুট দেখি, আরেকটা অসিলোস্কোপ দিয়ে আউটপুট দেখি। দেখার পরে তো আমরা জিডিটা ওখান থেকে ম্যানুয়ালি মেজার করি যে এটাকে এটা দিয়ে ভাগ করি, ভাগ করার পরে জিডিটা বের করি। এটা হলো গিয়ে ১ম ধাপ। মানে এক্সপেরিমেন্টের ১ম ধাপ। ২য় ধাপে আমরা যেটা করি যে আমরা এখান দিয়েও একটা সিগন্যাল পাস করি, এখান দিয়েও একই সিগন্যাল পাস করি। মানে ২ টা দিয়ে আমরা বেসিক্যালি একই সিগন্যাল পাস করতেছি। ২ টা দিয়ে যদি আমরা একই সিগন্যাল পাস করি তো আমাদের আউটপুট কি হবে? আইডিয়াল কেসে চ্যানেল 1 আর চ্যানেল 2 দিয়ে আমরা যদি একই সিগন্যাল পাস করি আমার আউটপুট কি হবে? কেউ পারবেন বলতে? আপনারা কি ক্লাসে আসেন না ঘুমাচ্ছেন? আছি হ্যাঁ। স্যার। স্যার আসছে স্যার। ইনপুট আউটপুট এক হলে আউটপুট কি ইনপুট ২ টা এক হলে আউটপুট কি হবে এটা বলতে এতক্ষণ সময় লাগতেছে আপনাদের? কি বলবেন আউটপুট বলেন? সেম আসবে। আউটপুট সেমই আসবে। ডিফারেনশিয়াল এমপ্লিফায়ার দিয়ে আসলে করেটা কি? আমি যদি আপনাদের এখন একটা ভাইবা নিই, আমি যদি জিজ্ঞেস করি ডিফারেনশিয়াল এমপ্লিফায়ার দিয়ে আসলে করে কি? আপনারা কি বলবেন? আচ্ছা পার্থক্য অ্যাম্প্লিফায়ার যে আউটপুটে 0 আসবে তাহলে? 0 ই তো আসার কথা, অন্য কিছু আসার কথা না। এটা বলতে এতক্ষণ সময় কিভাবে লাগলো? স্যার প্রথম কথাটা শুনি নাই স্যার কি বলছেন। ডিফারেনশিয়াল তাহলে 0 আসবে। ইনপুট দুইটা সমান হলে আউটপুট 0 আসবে। ডিফারেনশিয়াল বলছিলেন কিনা খেয়াল করিনি এটা। হ্যাঁ। ২ টা ইনপুট এক হলে স্বাভাবিকভাবে এখানে আউটপুট 0 আসবে। কিন্তু আউটপুট 0 আসবে না। আউটপুটের মধ্যে কিছুটা আউটপুট থাকবে। সেটা হলো গিয়ে আমাদের কমন মোড নয়েজটা। তো আমরা তখন একটা গেইন হিসাব করব। যে আউটপুটে যে নয়েজটা পাইছি এবং ইনপুটে আমরা একটা নয়েজ মেজার করব। ইনপুটে নয়েজ মেজার করে তখন আমরা এটার মধ্যে একটা রেশিও বের করব। যেটা হলো গিয়ে কমন মোড গেইন। তারপরে আমরা যখন এই ডিফারেনশিয়াল গেইনকে কমন মোড গেইন দিয়ে ভাগ করি, তখন আমরা একটা ডেসিবেলের রিডিং পাই। কারণ এটার কোনো একক থাকবে না। গেইনেরও কোনো একক নাই। আবার ২ টা গেইনকে যদি ভাগ করি তাহলে এটারও কোনো একক থাকবে না। আমরা এটাকে ডেসিবেলে প্রকাশ করি। সিএমআরআর কে আমরা ডেসিবেলে প্রকাশ করি। এটা হলো গিয়ে একটা রেশিও। যে রেশিওটা প্রকাশ করে যে ওই অ্যাম্প্লিফায়ারটা কি পরিমাণ কমন মোড নয়েজকে রিজেক্ট করতে পারে। এটা হলো গিয়ে আমরা এটা দিয়ে প্রকাশ করি। তো খুব ভালো কথা। এটাতে সমস্যা যেটা আমরা দেখলাম যে এটার ইনপুট ইম্পিডেন্স যেহেতু একটা রেজিস্ট্যান্স এই ২ টা সমান হওয়া প্রয়োজন। কিন্তু আমার শরীরের কারণে এই ২ টা কখনোই সমান হবে না। কারণ শরীরের কনট্যাক্ট ইম্পিডেন্স এই ২ টার সঙ্গে এড হয়ে যাবে। সো এড হয়ে গেলে এই ২ টার মধ্যে একটা মিসম্যাচ সবসময় থাকবে। R4 হয়তো কোনোভাবে আমরা সমান করতে পারি। ভালো একটা ওহম মিটার দিয়ে মেপে R4 ২ টাকে সমান করতে পারি। কিন্তু R3 ২ টাকে কখনোই সমান করা সম্ভব না। সো এটার জন্য এই ডিফারেনশিয়াল এমপ্লিফায়ারটা একটা ভালো অপশন না। বায়োমেডিক্যাল সিগন্যাল নেওয়ার জন্য ডিফারেনশিয়াল এমপ্লিফায়ার একটা ভালো অপশন না। এখন আমরা যেটা করতে পারি এই ডিফারেনশিয়াল এমপ্লিফায়ারে ইনপুট গেইন বাড়ায় দিতে পারি। ইনপুট ইম্পিডেন্স বাড়ায় দিতে পারি। মনে করেন আমরা একটা ভোল্টেজ ফলোয়ার লাগাইলাম। আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম যে এরকম একটা ভোল্টেজ ফলোয়ার লাগাই দিলাম, বাফার লাগাই দিলাম। তো বাফার লাগাই দিলে কি হবে? আমরা জানি যে অপ এম্প এর ইনপুট ইম্পিডেন্স অনেক হাই। সো আমরা একটা বাফারের মধ্যে দিয়ে যদি শরীরকে কানেক্ট করি এখানে, তো শরীরের এখানে যেই ইম্পিডেন্সই থাকুক, যেহেতু বাফারের ইনপুট ইম্পিডেন্স অনেক হাই, সেটার তুলনায় আমার শরীরের কন্টাক্ট ইম্পিডেন্স অনেক ছোট হবে। সো ওইটা ম্যাটার করবে না এবং এটা আমাকে আল্টিমেটলি এটার আউটপুট দিবে কত রেজিস্ট্যান্স। অপ এম্প
অপ এম্পের আউটপুট রেজিস্ট্যান্স কত? অপ এম্পের আউটপুট রেজিস্ট্যান্স কত? 0 হবে না? 0 হবে। কেন 0 ইনপুট হবে চিন্তা করেন। মানে মানুষজন যে অপ এম্প বানাইছে শুধু তো আর অপ এম্প বানায়নি এইভাবে। এটার একটা কারণ আছে। এখানে 0 হওয়ার সুবিধাটা কি হলো? আপনার মনে করেন শরীরের থেকে আপনার 1 কোটি কন্টাক্ট ইম্পিডেন্স আসছে। ধরলাম যে 1 কোটি কন্টাক্ট ইম্পিডেন্স আসছে শরীর থেকে। আপনার এখানে শরীর কানেক্টেড, মানুষের শরীর কানেক্টেড লেফট আর্ম বা রাইট আর্ম যেটাই হোক। এখান থেকে 1 কোটি কন্টাক্ট ইম্পিডেন্স প্লাস আপনার এখানকার জেড ইনপুট। মানে অপ এম্পের জেড ইনপুট যেটাও অনেক বড়, কোটি ধরলাম। তো এখানে 2-3 কোটিও কন্টাক্ট ইম্পিডেন্স যদি থাকে, আমার অপ এম্পের আউটপুট ইম্পিডেন্স কত হবে? 0 আসবে না? 0ই আসবে। মানে আমার ইনপুটের কন্টাক্ট ইম্পিডেন্সের উপর আমার আউটপুটের ইম্পিডেন্স কোনোভাবে ডিপেন্ড করবে না। নির্ভর সো করে আমি যদি না। একটা আমার শরীরকে যদি একটা বাফারের মাধ্যমে এই এই অ্যাম্প্লিফায়ারটার সঙ্গে কানেক্ট করি, আমার শরীরের ইম্পিডেন্স কি কোনোভাবে এই R3 কি এফেক্ট করতে পারবে? কারণ R3 কানেক্টেড কার সঙ্গে? R3 কানেক্টেড একটা 0 ইম্পিডেন্সের সঙ্গে। আমার কথাটা কি বুঝতে পারছেন সবাই? তাহলে এটা আমাদের একটা সলিউশন যে আমরা একটা বাফারের মাধ্যমে শরীরকে কানেক্ট করতে পারি। অথবা এডিশনালি আমরা যেটা করতে পারি, বাফার ইউজ না করে আমরা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার ইউজ করতে পারি। ইনভার্টিং বা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার ইউজ করতে পারি, যেটা দিয়ে আমরা শরীরকে কানেক্ট করব। তাহলে কি হবে? একে তো আমার শরীরের থেকে যে সিগন্যালটা আসতেছে সেটা আমার এমপ্লিফাই হবেই, 1 নম্বর সুবিধা। আর 2 নম্বর সুবিধা যেটা হবে যে আমার ইনপুট ইম্পিডেন্সও এখানে কোনো ইফেক্ট ফেলবে না। সো এই ২ টার কম্বিনেশনে আমরা নতুন একটা অ্যাম্প্লিফায়ার তৈরি করছি। এই যে ইনপুটে হলে কি একটা ইনভার্টিং বা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, আর আমার তারপরের স্টেজে একটা ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার। এই ২ টা স্টেজে অ্যাম্প্লিফিকেশন দিয়ে আমরা নতুন একটা অ্যাম্প্লিফায়ার তৈরি করছি যেটার নাম হলো গিয়ে ইন্সট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার। দেখেন ইন্সট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার বেসিক্যালি আর কিছুই না। এখানে হলো গিয়ে আপনার একটা ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার আছে। আর এই ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ারের সঙ্গে ২ টা, এটা কি অ্যাম্প্লিফায়ার বলেন তো? ইনভার্টিং নাকি নন ইনভার্টিং? এই এই একটা অ্যাম্প্লিফায়ারের কথা যদি চিন্তা করেন, মনে করেন এটা লেফট আর্ম থেকে আসতেছে। এটা কি ইনভার্টিং নাকি নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার? সেম গোস ফর দিস ওয়ান। এটা কি ইনভার্টিং নাকি নন ইনভার্টিং? দুটাই তো নন ইনভার্টিং। নন ইনভার্টিং। ঠিক আছে? তো আমরা এখানে নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার ইউজ করছি, যেহেতু এটা নন ইনভার্টিং টার্মিনালে আমরা ইনপুট নিছি। এজন্য এটা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে? সো আমরা ২ টা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারকে একটা ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ারের সঙ্গে যোগ করে দিছি। যোগ করে দেওয়ার ফলে আমার ২ টা সুবিধা হয়েছে। একটা সুবিধা হয়েছে এখানে আমার প্রি অ্যাম্প্লিফিকেশন হচ্ছে। মানে সিগন্যালটা আমার সেকেন্ডারি অ্যাম্প্লিফিকেশনের আগেই একবার অ্যাম্প্লিফিকেশন হচ্ছে। এটাকে আমরা বলি প্রি অ্যাম্প্লিফিকেশন। ১ নম্বর সুবিধা। ২ নম্বর সুবিধা যেটা, আমার ইনপুট ইম্পিডেন্স কোনোভাবে আমার ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ারের গেইনকে এফেক্ট করতেছে না। ঠিক আছে? সো এইটার গেইনের সূত্র হিসাব করে দেখবেন যে এটার গেইনের সূত্র আসবে হলো গিয়ে এইটা। ইন্সট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ারের গেইনের সূত্র হলো গিয়ে এইটা। 2R2 প্লাস R1, 2R2 প্লাস R1 ডিভাইডেড বাই R1 টাইমস R4 বাই R3। এখন আমরা যখন প্র্যাকটিক্যালি একটা ইন্সট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার ইউজ করি, প্র্যাকটিক্যাল ইন্সট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ারের সবসময় আপনার R4 সমান সমান R3 সমান সমান R2 থাকে। R2, R3 আর R4 সবসময় সমান থাকে। R2, R3, R4 যদি সমান থাকে তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে এখান থেকে? আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হলো গিয়ে GD সমান সমান 2R2 প্লাস R1। তো এখানে আপনার আসবে হলো গিয়ে 2, R2 কে ধরলাম R, সবগুলোর মান ধরলাম R, সবগুলো হলো গিয়ে R। তাহলে এখানে আসবে হলো গিয়ে 2R প্লাস R1 ডিভাইডেড বাই R1। বা এটাকে আমরা যদি অন্যভাবে লিখতে চাই, আমরা এটাকে লিখতে পারি 1 প্লাস 2R ডিভাইডেড বাই R1। ঠিক আছে না? জি স্যার। 1 প্লাস 2R বাই R1। R1। তো এটার ক্ষেত্রে দেখা যায় আমরা R টাকে সবসময় ফিক্সড রাখি। মানে এই যে R2, এই R2, R3, R3, R4, R4 এই সবগুলোর ভ্যালু আমরা সমান রাখি। এই ভ্যালুগুলো আমরা চেঞ্জ করি না। শুধুমাত্র এইটা চেঞ্জ করি। এই R1টা চেঞ্জ করলেই পুরাটার গেইন চেঞ্জ হয়ে যাবে। এই সিস্টেমটার আরেকটা সুবিধা কি আপনাদের চোখে পড়তেছে? বলেন তো আরেকটা সুবিধা কি? একটা মাত্র রেজিস্ট্যান্স দিয়ে আপনি পুরা গেইনটা চেঞ্জ করতে পারতেছেন, ১ নম্বর সুবিধা। কারণ আপনার এখানে তো ২ টা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার যদি থাকে, আবার ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার যদি থাকে,
আপনি যদি নরমালি করতে চান তাহলে কি হবে? এটার গেইনও চেঞ্জ করতে হবে, এটার গেইনও চেঞ্জ করতে হবে, এটার গেইনও চেঞ্জ করতে হবে। কিন্তু এই সিস্টেমটাতে আমার সুবিধা যেটা হইতেছে শুধুমাত্র একটা R1 চেঞ্জ করলেই পুরা গেইনের ইকুয়েশন আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এবং এটার আরেকটা সুবিধা যেটা আছে সেটা হলো কি এই R1 টা কোনো এমপ্লিফায়ারের ইনপুটের সঙ্গে কানেক্টেড না। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই R1 টা কোনো ইনপুটের সঙ্গে কানেক্টেড না। এটা সব ধরনের ইনপুট থেকে ইন্ডিপেন্ডেন্ট। ইনপুট এবং আউটপুট থেকে ইন্ডিপেন্ডেন্ট। সো এইটা আর কাউকে এফেক্ট করবে না। আপনি যদি এই R1 টা চেঞ্জ করেন তাহলে এটা আর কাউকে এফেক্ট করবে না এবং আপনার এখানে যদি কনট্যাক্ট ইম্পিডেন্স চেঞ্জ হয় কোনোভাবে এটা R1 কে চেঞ্জ করতে পারবে না। R1 টা এমন একটা জায়গাতে আছে যেটা কোনো ধরনের ইনপুট বা আউটপুট দ্বারা এফেক্টেড হবে না। মানে কোনো ধরনের ইনপুট দ্বারা এফেক্টেড হবে না এবং কারো আউটপুটকে এফেক্ট করবে না। ক্লিয়ার না? কারো কোনো কোয়েশ্চেন আছে? সো স্বাভাবিকভাবে যেহেতু এটার ইনপুট ইম্পিডেন্স এর উপরে এই জিনিসটা আউটপুট ডিপেন্ড করে না, এজন্য এটার CMRR অনেক হাই। এটার কমন মোড রিজেকশন রেশিও অনেক হাই। এবং এটার কমন মোড রিজেকশন রেশিও আরো ইমপ্রুভ করার জন্য আমরা এডিশনাল কিছু মেজার অ্যাডপ্ট করি। সো আমরা যদি একটা ইসিজি দেখি, ইসিজি অ্যাম্প্লিফায়ারের ডিজাইন দেখি, আমরা ল্যাবেও এই ইসিজি অ্যাম্প্লিফায়ারটি ইউজ করি। এই অ্যাম্প্লিফায়ারটা। এটা মোটামুটি আমরা ইসিজির ক্ষেত্রে এই ধরনের একটা অ্যাম্প্লিফায়ার ইউজ করি। আমার কাছে আরেকটা ডিজাইন আছে যেটা আমরা তৈরি করতাম, এটা আমি আপনাদেরকে পরে দেখাবো। তো এই ডিজাইনটা আপনি যদি দেখেন, এটা হলো গিয়ে এই পার্টটুকু হলো গিয়ে আমার ইন্সট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার। এই পার্টটুকু হলো গিয়ে আমার ইন্সট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার। এটা হলো গিয়ে আমার ফিল্টার অ্যারে, ফিল্টার এবং বাফার অ্যারে। সো আমরা ইন্সট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার পার্টটুকু আগে দেখি। ইন্সট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার পার্টটুকু যদি দেখেন, এই যে আমার ২ টা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার আমার ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ারের সঙ্গে কানেক্টেড। আমরা এখানে দেখতে পারতেছি একটা মজার ব্যাপার, সেটা হলো গিয়ে R4 যেটা ছিল, গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড R4 যেটা ছিল, এই R4 টাতে আমরা একটা রেজিস্ট্যান্স ইউজ না করে একটা পট ইউজ করতেছি। এটা কিন্তু একটা পটেনশিওমিটার, ভেরিয়েবল রেজিস্ট্যান্স। আপনারা কেউ কি বলতে পারবেন এখানে আমরা একটা পট কেন ইউজ করি? আমরা ১০০ এর একটা পট ইউজ করতেছি। কেন এই পটটা ইউজ করি আমরা? আপনারা কখনো যাতে পট স্যার দেখছেন? প্রয়োজনে কমানো বাড়ানো যায়। কি কমানো বাড়ানো যায়? দেখেন পুরো গেইনটা কিন্তু আমার ডিপেন্ড করতেছে এই রেজিস্ট্যান্সটার উপরে, তাই না? এই R1 জি স্যার। রেজিস্ট্যান্সটার উপরে আমার সবকিছু ডিপেন্ড করতেছে। তো এই পটটার উপরে আসলে কিছু ডিপেন্ড করার কথা না। কিন্তু এই পটটা দিয়ে আমরা যেটা করি যে দেখা যায় কি, মনে করেন এখানে আপনি ১০ কিলো নিছেন, এখানে আপনি ১০ কিলো নিছেন, এখানে আপনি ২২ কিলো নিছেন, এখানে ২২ কিলো নিছেন। খুব ভালো কথা, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি মনে করেন ওহম মিটার দিয়ে মাপলেন বা কালার কোড দেখে একটা রেজিস্ট্যান্স নিলেন। আপনি যে রেজিস্ট্যান্সটা মাপতেছেন চোখের দেখাতে বা ওহম মিটার দিয়ে, সেই জিনিসটা কিন্তু কখনো অ্যাকুরেট হবে না। এটার মধ্যে সবসময় একটা মিসম্যাচ থাকবেই। প্লাস আপনি মনে করেন ব্রেডবোর্ডে বসাইছেন বা পিসিবির মধ্যে বসাইছেন। আপনি একটা জায়গায় শোল্ডার করতেছেন। তো যে জায়গায় আপনি শোল্ডার করতেছেন, ওই জায়গায় অবশ্যই একটা রেজিস্ট্যান্স তৈরি হবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? মনে করেন একটা পিসিবি আছে আপনার কাছে। এই পিসিবির মধ্যে অনেকগুলো ট্রেস আছে এরকম। তো আপনি একটা রেজিস্ট্যান্স বসাইলেন এই জায়গায়। বসে আপনি কি করলেন? একটা সোল্ডারিং গান দিয়ে এখানে শোল্ডার করলেন। এখানে একটা রেজিস্ট্যান্স বসালেন, শোল্ডার করলেন। যে জায়গায় আপনি শোল্ডার করতেছেন, তাতাল দিয়ে শোল্ডার করতেছেন, ওই জায়গায় কিন্তু একটা প্যারাসিটিক ক্যাপাসিট্যান্স তৈরি হবে, ওই জায়গায়ও কিন্তু একটা রেজিস্ট্যান্স তৈরি হবে। যেটার কারণে আপনার রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। সো একটা রেজিস্ট্যান্স আপনি কালার কোড দেখে নিছেন বা রেজিস্ট্যান্স মাইপে নিছেন, এটার মানে কিন্তু এটা না যে রেজিস্ট্যান্স আপনি বসাইতেছেন আর সবসময় রেজিস্ট্যান্সের ভ্যালু সেম থাকতেছে। এটার মানে কিন্তু এটা না। সো অবশ্যই দেখা যাবে যে আপনার পুরো সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্সের একটা মিসম্যাচ হবে। অবশ্যই একটা মিসম্যাচ হবে। সো আমরা করি কি, আমরা এই ২ টা জিনিসকে শর্ট করে দিই। এই ২ টা ইনপুটকে শর্ট করে দিই। ২ টা ইনপুটকে শর্ট করে এটার মধ্যে একই সিগন্যাল পাস করি। তো আমি কি বললাম একটু আগে যে আইডিয়ালি আমার আউটপুট সিগন্যালটা কি হওয়ার কথা? 0 হওয়ার কথা। ২ টা সিগন্যাল যদি একই দিই, V1 V2 করলে 0 হয়ে যাওয়ার কথা না? কিন্তু আমরা এই মিসম্যাচের কারণে এবং অন্যান্য কারণে দেখব যে এই জিনিসটা 0 হয় নাই। তখন আমরা করি কি, পটটাকে ঘুরাই। এই পটটাকে ঘুরায় কমায় বাড়ায় দেখি যে সবচেয়ে ছোট হয় কখন। এই সিগন্যালটা সবচেয়ে ছোট হয়ে যায় কখন। মানে as small as possible আমরা চেষ্টা করি এই সিগন্যালটাকে ছোট করার জন্য। সো এই পটটা দিয়ে আমরা এই বাকি যে রেজিস্ট্যান্স গুলোর মিসম্যাচ, এই মিসম্যাচটাকে কম্পেনসেট করি। বুঝতে পারছেন সবাই?
জি স্যার। তো এই জিনিসটা আপনাদের জন্য ইম্পোর্টেন্ট এবং এটা ভাইবার জন্য পড়বেন আপনারা। আমরা যেকোনো ধরনের ডিফারেনশিয়াল এমপ্লিফায়ার নিয়ে যখন কাজ করি, ইসিজি এমপ্লিফায়ার নিয়ে, তখন আমাদের অবশ্যই এখানে একটা পট থাকতে হবে। কারণ পটটা যদি না থাকে তাহলে আমাদের পুরো সার্কিটে যতগুলো রেজিস্ট্যান্স এর মিসম্যাচ হয়েছে এই মিসম্যাচ গুলো আমরা কম্পেনসেট করতে পারবো না। সো আমরা যেকোনো একটা জায়গায় পট দিয়ে এই পুরো রেজিস্ট্যান্সটাকে মোটামুটি একটা ব্যালেন্সড অবস্থায় আনি। পুরোপুরি তো আর ব্যালেন্স কখনোই হওয়া সম্ভব না। আইডিয়াল কেসে কখনোই হয় না সেটা। তো আমরা মোটামুটি চেষ্টা করি যে একটা ব্যালেন্সড অবস্থায় আনার জন্য। এরপরে ফিল্টারিং এর ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি, এখন ফিল্টারিংটা ডিপেন্ড করবে আপনি কোন ধরনের সিগন্যাল নিতে চাচ্ছেন। এটার উপর ডিপেন্ড করবে যে আপনার ফিল্টারিংটা কিরকম হবে। ফর এক্সাম্পল আপনি যদি ইসিজি নিতে চান, ইসিজির ফিল্টারটা আমরা সবসময় ডিজাইন করি 0.1 থেকে 100 হার্টজ পর্যন্ত। কেন 0.1 থেকে 100 হার্টজ পর্যন্ত নিই? কারণ ইসিজিটা আমরা যদিও জানি ইসিজি 250 থেকে 300 হার্টজ পর্যন্ত এক্সটেন্ড করে। কিন্তু আমরা যে পি, কিউআরএস কমপ্লেক্স, টি ওয়েভটা দেখতে চাই এগুলো রিসাইড করে আমার 0.1 থেকে 100 হার্টজ এর মধ্যে। এজন্য আমরা সবসময় একটা লো পাস আর হাই পাস ফিল্টার এমনভাবে ডিজাইন করি যেন এটা 0.1 থেকে 100 হার্টজ পর্যন্ত যায়। এখন 100 হার্টজ একটা ফিল্টার ইউজ করার কারণটা আমি বুঝতে পারলাম। যে 100 হার্টজ একটা ফিল্টার ইউজ করতেছি এজন্য যে মনে করেন আপনার সিগন্যালটা আছে এরকম যে অনেক বড় একটা সিগন্যাল আছে। আমরা এখানে একটা ব্যান্ড পাস তৈরি করতে চাইতেছি। একটা ব্যান্ড পাস ফিল্টার তৈরি করতে চাচ্ছি। যেটা লো ফ্রিকোয়েন্সি হলে কি 0.1 আর হাই ফ্রিকোয়েন্সি হলে গিয়ে 100 হার্টজ। এখন আমি হাই ফ্রিকোয়েন্সির ব্যাপারটা বুঝতে পারলাম যে এখানে কেন একটা ফিল্টার দেওয়া জরুরি। কারণ 100 হার্টজের উপরে আপনার 10 কিলোহার্টজ এর সিগন্যাল আছে কম্পিউটার থেকে আসতেছে। তারপরে আপনার মোবাইলের টাওয়ার থেকে আসতেছে 2.4 মেগাহার্টজ। এটা আপনার মোবাইল আশেপাশে থাকলে মোবাইলের থেকে আসবে। আপনার যদি মাইক্রোওয়েভ ওভেন থাকে, মাইক্রোওয়েভ ওভেন থেকে আপনার সিগন্যাল আসবে। এজন্য 100 হার্টজের উপরের সিগন্যালকে আমরা কেটে দিচ্ছি। খুব ভালো কথা। 0.1 এর নিচের সিগন্যালকে আমরা কেন কেটে দিচ্ছি? কেউ বলতে পারবেন? আমার তো এই লো ফ্রিকোয়েন্সি তো কোনো নয়েজ নেই। এত লো ফ্রিকোয়েন্সি থেকে আমাদের কোনো নয়েজ আছে? জেনারেলি ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স বা অন্যান্য নয়েজ গুলো তো হাই ফ্রিকোয়েন্সি হয়। এখানে একটা ফিল্টার ইউজ করার দরকার কি? হাই পাস ফিল্টার ইউজ করার দরকার কি? এই জিনিসটা আমরা করি মোশন আর্টিফেক্ট দূর করার জন্য। গত ক্লাসে আমরা পড়ছিলাম মোশন আর্টিফেক্ট। আপনাদের কি মনে আছে? মোশন আর্টিফেক্ট হলে গিয়ে যখন রোগীর শরীর নড়াচড়া করে তখন আমাদের ওই সিগন্যালের মধ্যে দেখবেন যে যখন রোগীর শরীর নড়াচড়া করে এরকম ইসিজি মনে করেন পাইতেছেন খুব ভালো কথা। হঠাৎ করে রোগী নড়াচড়া করছে এরকম হঠাৎ করে একটা নয়েজ আসবে। তারপরে আবার নড়াচড়া থেমে গেলে আবার হয়তো আগের মতো ইসিজি আসা শুরু করবে। স্বাভাবিকভাবে আপনারা কল্পনা করতে পারতেছেন যেকোনো কনট্যাক্ট যদি নড়াচড়া করে অবশ্যই আমার একটা নয়েজ জেনারেট হবে। তো এই নয়েজ গুলো জেনারেলি হয় হলো গিয়ে খুবই লো ফ্রিকোয়েন্সি নয়েজ। এই লো ফ্রিকোয়েন্সি মোশন আর্টিফেক্টের যে নয়েজ গুলো এগুলাকে দূর করার জন্য আমরা 0.1 হার্টজ এর নিচের সিগন্যাল গুলাকে আর নেই না। একটা ফিল্টার দিয়ে এটাকে অ্যাটেনুয়েট করে দিই। সো আমাদের হাই পাস ফিল্টারটা ডিজাইন করা হয় হলো গিয়ে মোশন আর্টিফেক্ট দূর করার জন্য। আর লো পাস ফিল্টারটা ডিজাইন করা হয় হলো গিয়ে হাই ফ্রিকোয়েন্সির যে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স আছে সেগুলোকে দূর করার জন্য। তো এই জিনিসটা আপনারা মনে রাখবেন। তো আমরা ওই 100 হার্টজ এবং 0.1 হার্টজ কে হিসাব করে আপনারা যদি একটা আরসি ফিল্টার তৈরি করেন, আরসি ফিল্টার জাস্ট এখানে এড করে দিলেই আমার ওই নয়েজটা দূর হয়ে যাবে। তো জেনারেলি আমরা যেটা করি যে মোশন আর্টিফেক্টের যে সিগন্যালটা লো পাস আ সরি হাই পাস ফিল্টারটা, ওই হাই পাস ফিল্টারটা আমরা জেনারেলি রোগীর শরীরের কাছে রাখি। এবং লো পাস ফিল্টার যেটা, লো পাস ফিল্টারটা আমরা রাখি হলো গিয়ে অ্যামপ্লিফিকেশন এর পরে। আপনাদের মধ্যে কোনো জিনিয়াস কি আমাকে বলতে পারবেন যে কেন আমরা হাই পাস ফিল্টারটা রোগীর শরীরের কাছে রাখি? মোশন আর্টিফেক্টের জন্য যেই জিনিসটা ডিজাইন করি এটা রোগীর শরীরের কাছে রাখি কেন? আপনারা তো হাই পাস ফিল্টার কাকে বলে জানেন, তাই না? বলতে পারবেন হাই পাস ফিল্টার কাকে বলে? এটা কি হাই ফ্রিকোয়েন্সি কে যেতে দেয় নাকি কেটে দেয়? হাই হাই পাস ফিল্টার। এত চিন্তা করার কি আছে? না আমি তো সাজেস্ট করতেছি কি করে। স্যার হাই ফ্রিকোয়েন্সি এটা বুঝে যায়। হাই ফ্রিকোয়েন্সি কে যেতে দেয়। হাই পাস ফিল্টার, হাই কে যেতে দেয়। জি স্যার। তাই না? তো হাই পাস ফিল্টার আপনি যেকোনো জায়গায় বসাইতে পারতেন। আবার কোনো সমস্যা ছিল না। কিন্তু আমরা ইনপুটে কেন বসাই? চিন্তা করে দেখেন যে ইঞ্জিনিয়ারিং জিনিসটা কত বিউটিফুল। চিন্তা করে দেখেন যে এই জিনিসটা আমরা যেকোনো জায়গায় বসাতে পারতাম। কিন্তু এটা যদি আমরা ইনপুটে বসাই এটাতে আমার এক ঢিলে ২ পাখি মরে যাবে। কিভাবে এক ঢিলে ২ পাখি মারবে?
আমরা জানি যে হাই পাস ফিল্টারে ক্যাপাসিটরটা থাকে সিরিজে আর আপনার রেজিস্ট্যান্সটা থাকে এরকম গ্রাউন্ডের সঙ্গে মানে অনেকটা বলতে পারেন প্যারালালি, মানে এটা গ্রাউন্ড করা থাকে আরকি। এই জিনিসটা যদি আমরা ইনপুটে বসাই এটার সুবিধাটা কি হবে দেখেন। আপনার এখানে যে অপ এম্প গুলো কানেক্টেড আছে, এই অপ এম্প গুলো অবশ্যই পাওয়ার লাইনের সঙ্গে একটা পাওয়ার দ্বারা কানেক্টেড থাকবে, তাই না? 6 ভোল্ট -6 ভোল্ট দ্বারা বায়াস করা থাকবে। আপনারা নিশ্চয়ই অপ এম্প থেকে জানেন যে অপ এম্পের পাওয়ার প্রয়োজন। পাওয়ার ছাড়া অপ এম্প কাজ করতে পারে না। এখন মনে করেন আপনার এখানে কোনো একটা লিক আছে। কোনো একটা লিকের কারণে আপনার 6 ভোল্টের এখান থেকে লিক হইছে। ইনপুটের সঙ্গে লিক হয়ে গেছে। এটার সঙ্গে এটা লিক হয়ে গেছে। তো লিক হয়ে গেলে কি করবে? ডিসি একটা কারেন্ট যেই গ্রাউন্ডে আছে আপনার, আপনার শরীরটা গ্রাউন্ডে আছে। এটার দিকে যাওয়ার চেষ্টা করবে না কারেন্টটা? আপনারা কখনো দেখছেন যে অপ এম্পের এই পাওয়ার আর ইনপুট শর্ট হয়ে যায় যে? ল্যাবে কখনো দেখছেন এই জিনিসটা? যদি না দেখে থাকেন সমস্যা নেই। ভবিষ্যতে হয়তো দেখতে পারবেন। যে অনেক সময়ই আপনার ফল্ট হয়। ফল্ট হইলে আপনার এই পাওয়ার রেল আর ইনপুটের রেল শর্ট হয়ে যায়। ইন্টারনালি শর্ট হয়ে যায়। তো ইন্টারনালি যদি কোনোভাবে শর্ট হয়ে যায়, আপনার কিন্তু ডিসি কারেন্ট রোগীর শরীরের দিকে প্রবাহিত হওয়া শুরু করবে। এটা আপনার পটেনশিয়াল একটা হেলথ হ্যাজার্ড। কিন্তু আপনি যদি হাই পাস ফিল্টারটা এই জায়গায় যদি লাগায় দেন, তাহলে এই জিনিসটা আমার এই হ্যাজার্ডটাকে দূর করতে পারবে। কিভাবে দূর করতে পারবে? বলেন তো কিভাবে দূর করতে পারবে? স্যার এটা যেহেতু গ্রাউন্ড আছে তো হচ্ছে কারেন্টটা তো হচ্ছে যেদিকে বাধা না ওইদিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, ঠিক বলছেন। এটা একটা কারণ। আরেকটা কারণ হলো কি ক্যাপাসিটর ডিসি কে ব্লক করে। ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কি কখনো ডিসি কারেন্ট পাস করতে পারে? না স্যার ওই তো এসি তাহলে এসি আমার তে যদি থাকে। লাইনের মধ্যে এরকম একটা ক্যাপাসিটর থাকে, আপনি এক ঢিলে ২ পাখি মারলেন। কি ২ পাখি মারলেন? আপনার একে তো মোশন আর্টিফ্যাক্ট ও দূর করবেই। ও বরঞ্চ আবার আপনার যে লিকেজের কারণে ডিসি কারেন্টটা পাস করার সম্ভাবনা ছিল সেটাকেও দূর করবে। তো এইটাই বলতেছিলাম, এটাই হলো কি ইঞ্জিনিয়ারিং এর বিউটি। মানে একটা ইঞ্জিনিয়ারকে সবসময় এইভাবে চিন্তা করতে হয়। অপটিমাইজেশন। যে আপনি চাইলে কিন্তু এখানে শুধু একটা ক্যাপাসিটর বসায় দিতে পারতেন। শুধু একটা ক্যাপাসিটর বসায় দিলেও আপনি যেটা করতে চাইতেছেন ওইটা কিন্তু অ্যাচিভ হইতো। কিন্তু এখানে সমস্যা কি হইতো? এখানেও আপনি একটা ক্যাপাসিটর বসাইতেছেন। আবার এখানেও একটা ক্যাপাসিটর বসাইছেন। এই যে বেটা এটা ডিজাইন করছে, সে আর কি অত ভালো ইঞ্জিনিয়ার না। সো সে এখানেও একটা ক্যাপাসিটর বসাইছে মানে হাই পাস ফিল্টারের জন্য। আবার তার এখানেও একটা ক্যাপাসিটর লাগবে ডিসি ব্লকের জন্য। সো সে যদি সুন্দর এই ফিল্টারটাকে এই জায়গায় নিয়ে যেত, তাহলে কিন্তু তার ২ টা ক্যাপাসিটরের জায়গায় একটা ক্যাপাসিটর খরচ হইতো। তাহলে তার একটু ওভারঅল অ্যাম্প্লিফায়ার এর কস্ট কমে আসতো। আমার কথাটা কি বুঝতে পারছেন? সো যেকোনো অ্যাম্প্লিফায়ার ডিজাইনের সময় আপনার এরকম খুব ভালো, ভালো ইঞ্জিনিয়ারিং ডিসিশন নিতে হবে। যেটার কারণে আপনার অ্যাম্প্লিফায়ার এর কস্ট কমে আসবে। কারণ অ্যাম্প্লিফায়ার গুলো এমনিতেই অনেক এক্সপেনসিভ। আর আমাদের মতো গরিব দেশে আপনি যদি এরকম অ্যাম্প্লিফায়ার নিজেরা বানাতে চান, দেখা যায় যে অ্যাম্প্লিফায়ার এর মানে একেকটা পার্টস মানে অ্যাম্প্লিফায়ার কিনতেই আপনার অনেক টাকা খরচ হয়ে যায়। তো আপনি এখানে যদি একটা ক্যাপাসিটরের খরচও বাঁচাতে পারেন, আপনি মনে করেন ১০০০ টা ডিভাইস বানাবেন। তাহলে কিন্তু একটা ক্যাপাসিটরের যে খরচ ওটার ১০০০ টাইমস আপনি ১০০০ টাইমস না, আরো বেশি। কারণ আপনার তো এখানেও একটা ক্যাপাসিটর লাগবে, এখানেও একটা ক্যাপাসিটর লাগবে। সো ওই খরচটা কিন্তু আপনি কমায় ফেলতে পারলেন। সিগনিফিকেন্টলি রিডিউস করতে পারলেন। আমার কথাটা কি সবাই বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। সো আপনারা যখন এই ইসিজি অ্যাম্প্লিফায়ারটা এরকম দেখবেন, সবসময় চিন্তা করবেন আমি এই সিস্টেমটাকে আরো কত ভালোভাবে অপটিমাইজ করতে পারি। তো আপনাদের মাথায় যদি কোনো ভালো আইডিয়া থাকে, অবশ্যই আপনারা ভালো আইডিয়াটা লিখে রাখবেন যে আমরা এই জিনিসটাকে কিভাবে অপটিমাইজ করতে পারি। এবং পরবর্তীতে আপনারা যদি চান যে এটার উপর প্রজেক্ট করবেন বা থিসিস করবেন, তো আপনারা এই অপটিমাইজেশন এর উপর প্রজেক্ট বা থিসিস করতে পারেন চাইলে। তো আজকে সময় নেই। আমি জাস্ট এটা সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে আজকের ক্লাস শেষ করব। সেটা হলো কি ড্রিভেন লেগ সিস্টেম কাকে বলে? ড্রিভেন লেগ সিস্টেমটা আর কিছুই না। ড্রিভেন লেগ সিস্টেমটা হলো কি আমার কমন মোডের যে সিগন্যালটা আছে, এই কমন মোডের সিগন্যালটাকে ফেজ শিফট করে। আপনার এই অ্যাম্প্লিফায়ারের মধ্যে দিয়ে যে কমন মোডের যে সিগন্যালটা আসতেছে, দেখেন ওরা কি করছে। আমি একটু জুম করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনার এখান থেকে যে কমন মোড সিগন্যালটা আসতেছে, মানে ২ টা আপনার ২ টা অ্যাম্প্লিফায়ার দিয়ে আপনি যে সিগন্যালটা নিচ্ছেন, এই ২ টা অ্যাম্প্লিফায়ারের ঠিক কমন পয়েন্টে যেই নয়েজটা আছে, মানে ২ টারই নয়েজ যোগ বিয়োগ করে দেওয়ার পরে যে কমন নয়েজটা থাকতেছে, সেই কমন নয়েজটাকে করি কি আমি একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের মধ্যে নিই। ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারে নেওয়ার পরে আমি ওই নয়েজটাকে শিফট করি। ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারে নেওয়া মানে কি 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে যাবে, তাই না? মানে আমার নয়েজের সিগন্যালটা যদি এইখানে থাকে এরকম, আমার নয়েজের সিগন্যালটা এই জায়গায় ছিল হলে কি এরকম। তো এইটার আউটপুটে যে নয়েজের সিগন্যালটা হয়ে যাবে উল্টা। কমন মোড মানে যেটা আমার বিয়োগ করে দেওয়ার পরেও রয়ে গেছে। সেটাকে আমি কালেক্ট করলাম, কালেক্ট করে ফেজ শিফট করে উল্টাই দিলাম। তারপরে আমি করব কি এটাকে আমি আমার রাইট লেগে ফিড করব।
মানে যেখানে আমার সিস্টেমের রেফারেন্স ওই জায়গায় আমি এই সিগন্যালটাকে ইনজেক্ট করব। আপনারা ধারণা করতে পারতেছেন ইনজেক্ট করলে কি হবে? কমন মোডের সিগন্যালটাকে ফেজ উল্টা করে আমরা রাইট লেগে ফিড করলাম। রাইট লেগে ইনজেক্ট করলাম। কেন করলাম? এটা কিন্তু একটা ফিডব্যাক লুপ। এই পুরো জিনিসটা একটা ফিডব্যাক লুপ। যেখান থেকে আপনার কমন মোড নয়েজটা তৈরি হচ্ছে। কমন মোড নয়েজটাকে আপনি ফেজ শিফট করে শরীরের মধ্যে আবার ইনজেক্ট করতেছেন। আবার শরীর এই ইনজেক্ট করার পরে আবার আরেকটা কমন মোড তৈরি হইতেছে। এটাকে আবার নিচ্ছেন। নিয়ে আবার ফেজ শিফট করতেছেন। করে আবার ইনজেক্ট করতেছেন। এই পুরো জিনিসটা কিন্তু একটা ফিডব্যাক লুপের মতো চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত না আপনার কমন মোড নয়েজটা 0 হয়ে যাবে। যখনই আপনার কমন মোড নয়েজটা 0 হয়ে যাবে তখনই এই ফিডব্যাক লুপের মধ্যে দিয়ে আর কিছু যাবে না। শুধু 0 যাবে। বুঝতে পারতেছেন কি হইতেছে? মানে আপনার কমন মোড নয়েজটাকে আপনি ফেজ শিফট করে শরীরে ইনজেক্ট করতেছেন। যেই পরিমাণ কমন মোড নয়েজ এখানে এক্সিস্ট করতেছে, এই উল্টা ফেজের নয়েজটা এসে এটার সঙ্গে উল্টা ফেজের নয়েজটা এসে এড হইতেছে। এখন যেই সিগন্যালটা আপনার আছে এটাকে যদি আপনি উল্টা করে এটার সঙ্গে এড করে দেন, তাহলে এটার ফলাফল কি হবে? 0। সো অনেক ধরনের ফ্যান্সি ইলেকট্রিক্যাল সিস্টেমে ফ্যান্সি কিছু অ্যাম্প্লিফায়ারে আপনার এই ড্রিভেন লেগ অ্যাম্প্লিফায়ার বানানো হয়। ইনফ্যাক্ট আমি একটা গ্রুপের থিসিস করাচ্ছি ড্রিভেন লেগ অ্যাম্প্লিফায়ারের উপরে। আমরা দেখতে চাই যে কিভাবে এই ড্রিভেন লেগ অ্যাম্প্লিফায়ারটাকে আরেকটু ইমপ্রুভ করা সম্ভব। যে শরীরের থেকে কমন মোড নয়েজটা আমরা গ্যাদার করব, গ্যাদার করে ফেজ শিফট করে আবার শরীরকে দিব। মানে মাছের তেলে মাছ ভাজার মতো আরকি। ঠিক আছে? তাহলে আজকে আমাদের পড়ার উদ্দেশ্য এতটুকুই ছিল। আপনারা স্লাইডটা ভালো করে পড়বেন। স্লাইডটা খুবই ইনফরমেটিভ। এটার সঙ্গে আমি আপনাদেরকে একটা নোট দিছি। ওই নোটটার মধ্যে সব ধরনের ডেরিভেশন করে দেওয়া আছে। সো আপনারা যখন এটা রিভিউ করবেন তখন ওই ডেরিভেশন গুলো ওই স্লাইড থেকে দেখে নিবেন। ঠিক আছে? আপনাদের ক্লাস আজকেই শেষ। আপনারা সবাই মনে হয় রোল কল দিয়ে দিছেন। কারো যদি অ্যাটেন্ডেন্স দেওয়া বাকি থাকে তাহলে এখন অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। আমি ক্লাসটা শেষ করে দিব এখন।